নমস্কার। আজকে আমরা আমাদের ১৭ই জুলাই থেকে আমরা শুরু করে ১৭ই জুলাই না, জুলাই মাস থেকেই আমরা প্রায় শুরু করেছি। ৭টা পর্ব হয়ে গেল আমাদের রবিবারের বিজ্ঞান পরিবার, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সায়েন্স ইনোভেশন সেন্টার, সেই সঙ্গে আমাদের ক্রিয়েটিভ সায়েন্স ক্লাব কলকাতা, রয়েছে আমাদের সঙ্গে বিজ্ঞান অন্বেষক পত্রিকা, অকটেভ এবং সায়েন্স ইন অ্যাকশন, যাদের সঙ্গে আমরা যৌথ উদ্যোগে এবং বিভিন্ন বিজ্ঞান ক্লাব যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন করে আমরা ছাত্রছাত্রী এবং বিজ্ঞান ক্লাবদের সঙ্গে নিয়ে প্রতি রবিবার একটা বিজ্ঞানের আড্ডা, যুক্তিবাদী বিজ্ঞান পিপাসু মানুষ এখানে এসে উপস্থিত হন, তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তো আমরা গত সপ্তাহতেই আলোচনা করেছিলাম আর্থিক বিষয় নিয়ে। আজকেও আমাদের সেই পর্ব আর্সেনিক বিষয়, সেখানে প্রচুর প্রশ্নোত্তর এসেছিল এবং সেই প্রশ্নোত্তর পর্বের আমরা আলোচনা করব। আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। প্রথমে আমরা একটি কথা হয়েছিল, একটা ফিল্মের কথা গত সপ্তাহে উঠেছিল। আমাদের অনেক দিনই কাজ করেন, বিজ্ঞান ও যুক্তিবাদ নিয়ে কাজ করেন সবুজ মুখোপাধ্যায়, যিনি সমাজ মনস্ক মানুষ এবং সমাজের বিভিন্ন প্রয়োজনে তিনি তার কলম অনেক সময় গর্জে ওঠে। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং লিডিং নিউজ পেপারগুলোতেও তার কলম দেখেছি, সেখানে তার লেখা দেখেছি। তিনি চলচ্চিত্র নির্মাতা, ডকুমেন্টারি তথ্যচিত্র নির্মাতা, এবং তার একটি ফিল্মের কথা উঠে আসে আর্সেনিক প্রসঙ্গে, ভিলেজ অফ ডে। সেখানে সেই ফিল্মটা সম্ভবত ২০০৩ সালে তৈরি হয়েছিল। সেইটাকে বেস করে সেটা নিয়ে প্রশ্ন উত্তর বা সেটা নিয়ে আলোচনা হতেই পারে, বা সেই ফিল্মটা দেখানো হতে পারে। আজকে আমরা সেই ফিল্মটি দেখানোর ব্যবস্থা করতে পারিনি। আগামী দিনে ভবিষ্যতে নিশ্চয়ই ফিল্মটি দেখানোর চেষ্টা করব। আমরা প্রাথমিকভাবে সবুজ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে অনেকেই আছেন। আজকে আপনাদের প্রশ্নোত্তর পর্ব চলবে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমরা সবুজ মুখোপাধ্যায়কে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং সেই ফিল্মটি তৈরির ক্ষেত্রে এখানে অনেক ছাত্রছাত্রী এবং বিজ্ঞান ক্লাবের সংগঠনের লোকরাও আছেন, আমরা তাদের পরিচয় পর্ব আজকে সারবো। কিন্তু প্রথমেই আমরা শুরু করব সবুজ মুখোপাধ্যায়কে দিয়ে, যিনি তার এই ফিল্মটা তিনি কি ছিল সেই ফিল্মের গল্প। আমরা ফিল্মটা দেখব কোনো একটা সময়, কিন্তু আজকে সেই ফিল্মের গল্প শুনবো সামান্য করে, এবং সেই ফিল্মটি কিভাবে তিনি তৈরি করেছেন সে নিয়ে একটু অল্প কথায় তার কাছে আলাপচারিতা করব আর্সেনিক প্রসঙ্গে, এবং তারপর আর্সেনিকের প্রশ্নোত্তর পর্ব। ইতিমধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন পাঠান, প্রশ্ন লিখে পাঠান আমাদেরকে, কি প্রশ্ন করবেন। আমাদের বিশেষজ্ঞ যে প্যানেল রয়েছে তারা সেই সব প্রশ্নের উত্তর দেবেন। আপনারা সেগুলো লিখে পাঠাতে পারেন, আপনাদের যা মতামত মনে হচ্ছে সেগুলো জানাতে পারেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের সবুজ মুখোপাধ্যায় আলোচনা করবেন তার সেই ফিল্মটি নিয়ে। সবুজ দা, প্লিজ। হ্যাঁ, আসলে থ্যাংক ইউ অর্ণব। বিষয়টা আর কিছুই নয়। 2003 সাল আমি খবর পাই যে হরিণঘাটার ভেতরে, উত্তর চব্বিশ পরগনার হরিণঘাটা, তার ভেতরে অনেক ইন্টিরিয়ার একটা গ্রাম। প্রত্যন্ত সেই গ্রামে অসময়ে অনেক লোক মারা পড়ছে, এবং মারা পড়ছেন আর্সেনিক জলে, আর্সেনিক সংক্রমণের কারণে। তা এই পরিস্থিতিতে আমি একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরির কথা ভাবি। কাঁচরাপাড়া বিজ্ঞান দরবার আমাকে সহযোগিতা করে, আরো বেশ কয়েকটি সংগঠন সহযোগিতা করে, মানে তথ্য দিয়ে বা ইত্যাদি দিয়ে। তা শোনা যাচ্ছে তো? হুম। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, সহযোগিতা করে তখন। আমি একদিন মনে আছে, তখন ডকুমেন্টারি করা আর একটু খরচ সাপেক্ষ ছিল অনেকটাই। এখন যেরকম অনেক ছোট ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়া যায়, বা খুব ভালো একটা মোবাইল ফোন নিয়ে, গিম্বেল নিয়ে বেরিয়ে পড়া যায়, তখন এগুলো আমরা ভাবতেও পারতাম না। বেশ একটা বড় ক্যামেরা, ক্যামেরা পার্সন, ক্যামেরা কেয়ারটেকার, একটা গাড়ি ইত্যাদির ব্যবস্থা করে কলকাতা থেকে রওনা দিই ভোরবেলায়। তা সেই রওনা দেওয়ার পর ওই গ্রামে পৌঁছই। গ্রামে পৌঁছে তো গ্রামের লোকেদের সাক্ষাৎকার নিই, যদিও তার আগে আমি এক দুদিন ওই গ্রামে গিয়েছিলাম। যাকে বলে খোঁজ খবর করা, বা কারা কারা আক্রান্ত, কি ব্যাপার, বা আমরা শুট করতে এলে তারা কিরকম ভাবে সহযোগিতা করবেন বা না করবেন, তা সেইগুলো হয়েছিল। তারপরে তখন হয়েও ছিল কাজটা। তারপরে কয়েকদিন, তার কিছুদিন বাদে আমরা যাই এবং গিয়ে কাজটা করি। শুট করে আসার পর কলকাতাতেও কয়েকজনকে ইন্টারভিউ করি, কয়েকজনের বাইক নিই। যেরকম ডক্টর দীপঙ্কর চক্রবর্তী,
ছিলেন, যিনি মারা গেলেন সম্প্রতি কয়েক বছর আগে। তারপরে ডক্টর কেজি নাথ ছিলেন, যিনি প্রথম ওয়েস্ট বেঙ্গলে প্রথম আর্সেনিকের পেশেন্ট দেখেছিলেন, দেখার অভিজ্ঞতা ছিল যার। আর তিনি বলেছিলেন যে আমি বইতে পড়েছি কিন্তু জীবনে কোনোদিন দেখিনি। তো এরকম কয়েকজন ব্যক্তিত্বকে আমরা ইন্টারভিউ করেছিলাম। তা করে তারপরে কলকাতার পার্টটা সেরে ওখানকার পার্টটা নিয়ে আমরা এডিট করি। সে এডিটিংও তখন বেশ খরচ সাপেক্ষ ছিল। আর এডিটিং সুইট ভাড়া করতে হতো, এডিটরকে অ্যাপয়েন্ট করতে হতো, এবং ভয়েস ওভার দেওয়ার জন্য একজনকে আমরা অনুরোধ করেছিলাম, তাকেও একটা সাম্মানিক দিয়েছিলাম। এই সব কিছু করে আমরা দাঁড় করিয়েছিলাম ছবিটা। ছবিটা করতে গিয়ে আমরা ইউনিসেফের কাছেও ইন্টারভিউ করতে গিয়েছিলাম, ওদের কাছেও। তা ইউনিসেফ স্বাভাবিকভাবেই একটুখানি যেটা ওদের হয়, ওরা সব সময় যখন যে বা যারা সরকারে থাকে তাদের সঙ্গে থেকেই কাজ করে বলে ওরা একটু ভয়টায় পেয়ে গেলেন ওদের লোকজন। তা বললেন যে না, কি পারপাস আমি তো আমরা বুঝতে পারছি না, যদি এটা গভর্নমেন্টের এগেনস্টে যায় তাহলে তো মুশকিল, আমরা আপনাকে ফান্ড করছি, আপনি একটা ছবি করুন, না হয় আপনি আমাদের ফিল্ম করুন, ইত্যাদি ইত্যাদি সমস্যা কিছু চলে এখানকার ইউনিসেফের নিয়ে। যাই হোক, আমরা ওদের বক্তব্যটা দেখাই, এবং সেই সঙ্গে আমার মনে আছে প্রেস ক্লাবে বা ওই কাছাকাছি ইন্টারভিউ করেছিলাম সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুরের। দেবদূত দা দীর্ঘদিন ধরে সেই মিড 80s থেকে আর্সেনিক নিয়ে কাজ করে আসছেন তার সাংবাদিকতা জীবনে আর কি। আর্সেনিক নিয়ে বিভিন্ন খবর, বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন গ্রামে গিয়ে খবর করে এসেছেন। তা যাই হোক, ফিল্মটা শেষ হয় এবং গোর্কি সদনে তার স্ক্রিনিং হয়। ওই বছর চলচ্চিত্র উৎসবেও সেটা একটা জায়গা পায়। তা যাই হোক, এইভাবে চলে। তারপরে তো ফিল্মটা হয়ে যায়, ইংরেজিতেই ভয়েস ওভারটা থাকে। যদিও আনফরচুনেটলি ফিল্মটা যে কোথাও একটু বিক্রি করতে পারবো, যে তথ্যচিত্র যারা করেন এটা হয়তো আপনারা সবাই জানেন, সে এরকম নির্মাতারা যদি একটা জায়গায় একটু একটু বিক্রি করতে পারেন কোথাও, বা দু চারটে জায়গায়, ছোট ছোট জায়গায় যদি তাদের রাইটসটা কেনা হয়, তাহলে তারাও আর দু একটা ফিল্ম করার পয়সা পান। মানে ঘরের পয়সা থেকে তো, পকেটের পয়সা থেকে তো খুব বেশি করা যায় না, তখন তো অনেক খরচ সাপেক্ষ ছিল। আমি বললাম যে ক্যামেরা, ক্যামেরা কেয়ারটেকার, একটা বড় গাড়ি ভাড়া করা, সবকিছু থাকা, কলকাতা থেকে একটা জেলায় গিয়ে যাওয়া, অনেক খরচ সাপেক্ষ একটা ব্যাপার ছিল। এডিটিং সুইট ভাড়া করা, ইত্যাদি ইত্যাদি। এবং যেসব ফিল্ম ফেস্টিভ্যালে, বিদেশি চলচ্চিত্র উৎসবে পাঠানো ব্যাপার থাকে, সেইখানে পাঠানোর জন্য যে কুরিয়ারের যে বিপুল পরিমাণ খরচা, সেই সিডি বা ওই তখন এই সিডি তো ছিল, সিডি বা ক্যাসেট সিস্টেমে করে পাঠানো অনেক খরচ সাপেক্ষ ছিল। যাই হোক, সেখানে কেউ সেভাবে সহযোগিতা করেননি, বা ফিল্মটা সেভাবে ওটা করতে পারেনি। তা দু চারটে এমনি সিঙ্গেল সিডি দু চারজনকে দিয়েছিলাম, কেউ হয়তো ওই দু একটি আর কি বিক্রি হয়েছিল, সেটা তো 200-250 টাকা নমিনাল প্রাইসে। কিন্তু গোটা রাইটসটা কিনে নেবে, যে ফিল্মের সত্তরটা কিনে নিয়ে যে একটা থোক টাকা পেলাম, তার থেকে যে ফার্দার ফিল্ম করব সেই সুযোগটা পাইনি। তা যাই হোক, এর সাথে আরেকটা ঘটনা ছিল। 2003 সালে তো করেছিলাম, তখন একটা পঞ্চায়েত ভোট ছিল। তার আগে ওই গ্রামের এরকম অবস্থা, প্রতিশ্রুতির বন্যা, আর্সেনিক নিয়ে দরজায় এই দেওয়াল লিখন ছিল। তখন বাম আমল ছিল, আর এখন তো পরিবর্তনের আমল। তা যাই হোক, যে কোনো সরকারি যেটা করেন, সব সরকারি প্রতিশ্রুতি দেন। তা 5 বছর পর ওই গ্রামে আমি আর একবার গিয়েছিলাম, আমার মনে আছে। তখন একটি চ্যানেলে কাজ করি, তার তরফ থেকে গিয়েছিলাম যে এখন ওই গ্রামের মানুষ কেমন আছেন। তা 5 বছর আগে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, আমার এখনো মনে আছে। পাঁচও নয়, সরি, 2003-এ ছিল পঞ্চায়েত নির্বাচন। এ রাজ্যে আমি গেছিলাম 2006-এর গোড়ায়, যখন একটা বিধানসভা নির্বাচন আসবো আসবো করছিল। তখন গিয়ে দেখেছিলাম যারা কাজের কাজ বিশেষ কিছু হয়নি, বরং যারা তখন ধুঁকছিলেন দাওয়ায় বসে, সেরকম কয়েকজন মানুষ আর নেই, তারা মারা গেছেন। তো খুব শকিং অনেক খবর তখন ছিল, যে যে বৃদ্ধা মা, বিধবা মহিলা, যা 2 সন্তান মারা গেছেন, তার একমাত্র সন্তান সার্ভাইভ করছিলেন, তিনি হয়তো আর তখন নেই। দাওয়ায় বসে হাওয়া করছিলেন যে মানুষটি তার স্বামীকে, ঢুকছিলেন যার স্বামী, তিনিও তখন আর নেই, মারা গেছেন। তা দুটোকে মিলিয়ে কম্পেয়ার করে একটা ছবি করে, বা তখন না চ্যানেলের পক্ষ থেকে করেছিলাম। তারপরে আর সবকিছুই যেটা হয়, কোথাও তো প্রপারলি স্টোর করে রাখা হয় না,
ফলে ওই দুটো কম্পারিজনটা দিয়ে যে ফার্দার একটা কিছু ডেভেলপ করব বা দেখাবো সেটা হয়নি, কিন্তু সেই চ্যানেলে তখন দেখিয়েছিলাম এবং সেটা তখন অনেকের কাছে খুব শকিং মনে হয়েছিল। 5 বছর পরে, কারণ ফলো আপ করার এরকম আমরা কি করি, একটা ঘটনার 7 দিন বাদে 1 মাস বাদে হয়তো গিয়ে দেখি, কিন্তু 5 বছর বা 3 বছর বাদে গিয়ে দেখলাম যে আর একটা ভোট আসছে, তখন তারা কেমন আছেন, এই ধরনের ফলো আপ হয় না। করাটা খুব কঠিন হয়, খুব কমই করা সম্ভব হয়, সেটাও আমরা করেছিলাম। তা যাই হোক, সেটাও দেখিয়েছিলাম একভাবে। তা এর বেশি আর কিছু বলার নেই, তবে এটুকু বলি যে তখন বা পরবর্তীকালেও কেউ এই এই রাইটস গুলো কিনতেন বা ছবিটা কিনে যদি একটু সহযোগিতা করতেন, হয়তো আরো বেশ কিছু ছবি আমরা বানাতে পারতাম, এই ধরনের বিষয়ের উপরই বানাতে পারতাম। সেইটা পারিনি, সেই সহযোগিতার অভাবটা ছিল। ব্যাস এটুকুই বলার। ধন্যবাদ। ধন্যবাদ সবুজ মুখোপাধ্যায়কে। আহ, এবার আমরা একটু পরিচয় পর্ব সারব, তারপরে আমরা মূল আলোচনা পর্বে যাব। আমাদের মধ্যে এখানে যারা যারা উপস্থিত আছেন তারা খুব সংক্ষেপে নিজেদের নাম এবং মানে নিজেদের পরিচয়টা একটু দেবেন। কোনো সংগঠনের থাকলে বা ছাত্রছাত্রী যারা আছো তারা পরিচয় দেবে তাদের। আমি অর্ণব বন্দ্যোপাধ্যায়, ক্রিয়েটিভ সায়েন্স ক্লাব, যে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে, এখানে সাংবাদিকতা বিভাগের আমি বিভাগীয় প্রধান। তাছাড়া বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে যে সায়েন্স ইনোভেশন সেন্টার তৈরি হয়েছে, সেই সায়েন্স ইনোভেশন সেন্টারের সঙ্গে যুক্ত এবং সেখানকার কনভেনার, এবং এই রবিবারের বিজ্ঞান পরিবারটা তৈরি করে এখানে যাতে আপনাদের মধ্যে একটা মিডিয়া সেন্টারের মতো আমরা সোশ্যাল মিডিয়া সেন্টার হিসেবে কাজ করতে পারি সেভাবে চেষ্টা করছি। আর বিজ্ঞান নিয়ে লেখালেখি করি। এবারে আমি পরপর আসবো, যারা যারা আছেন একটু পরিচয় পর্বটা সারবো, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। যা আমরা প্রশ্নোত্তর পর্বে তারপরে আসবো। এবারে প্রথমে আমি আসবো পরিচয় পর্বে। প্রদীপ সেনগুপ্ত, আপনি সিনিয়র জিওলজিস্ট, তাও আপনার সম্পর্কে একটু আপনি বলুন প্রদীপ বাবু। হ্যাঁ, বলছি। নমস্কার এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য। প্রথম কথা আমি বলে রাখি যে আমি এমনিতে পেশায় ভূতাত্ত্বিক এবং জল নিয়ে কাজ করছি। স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টরেটে ছিলাম এবং আর্সেনিকের এই ব্যাপারটির সাথে আমি প্রথম থেকেই জড়িত। যখন ডক্টর সাহা আর্সেনিক রোগীদের শনাক্ত করছেন, সেই সময় স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট কিছু কিছু জলের স্যাম্পল কালেক্ট করে পরীক্ষা করছে এবং স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টরেটের ল্যাবরেটরিতেই কিন্তু প্রথম আর্সেনিক টেস্টের কাজটা শুরু হয়েছিল। তো আমি আর্সেনিক নিয়ে একটা বইও লিখেছি। আর এমনি এখন আমি অবসরপ্রাপ্ত এবং সায়েন্স কমিউনিকেশনের কাজই করে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ প্রদীপ বাবু। এবার আমরা আসবো আমাদের মধ্যে স্বর্ণালী পাল। হ্যাঁ, পরিচয়টা দিয়ে দাও। স্যার, আমি বিজয়গড় জ্যোতিষরায় কলেজের 3rd সেমের স্টুডেন্ট। আমার জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের ডিপার্টমেন্টে আমি রয়েছি। আচ্ছা, ঠিক আছে, তুমি স্টুডেন্ট হিসাবে আছো। অভিজিৎ দাস। হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ দাস। অভিজিৎ দা, অভিজিৎ দাস। হ্যালো। হ্যাঁ, একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দাও। সবারই পরিচয় নেওয়া হচ্ছে এখানে, ও আচ্ছা। মানে মানে কাজ বাচ্চা সবকিছু মিলিয়ে আর কি। ও আচ্ছা, নমস্কার। আমি অভিজিৎ দাস, বর্তমানে বিজয়গড় অর্থনীতি বিভাগে অধ্যাপনা করি। আমি এর আগে 12 বছর হায়দ্রাবাদের কলেজ, যার নাম কান্দিরাজ কলেজ, সেখানে আমি অধ্যাপনা করি। ওই জেলায় যাই, আজ তখন আমি যেটা দেখলাম যে ওখানে আর্টসটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে। যখন সঙ্গে আমার পরিচয় হয় এবং এবং
সামাজিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে, এই নিয়ে কেন কাজ করছো না? তো মানে তখন আমি একটু অবাক হয়েছিলাম যে আর্সেনিক, যেটা আমি কেবলমাত্র সংবাদপত্রে পড়তাম, সেটুকুই আমার ধারণা ছিল যে জল থেকে এই রোগটা হচ্ছে, এবং আহ, আহ, ত্বকের সমস্যা হচ্ছে এবং ক্যান্সার লোক মারা যাচ্ছে। কিন্তু এর যে সামাজিক এবং অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি, সেই ব্যাপারটা আমি যখন মাঠে নেমে পড়লাম এবং সত্যি দেখলাম যে সামাজিক ও অর্থনৈতিক যে একটা ঘটনা, তখনই আমি আহ ঠিক করলাম যে না, আমি এই জিনিসটা তুলে ধরবো। এবং প্রথম আমি বিভিন্ন গ্রামের তথ্য সংগ্রহ, সেই তথ্য আমি সংবাদপত্র পত্রের অভিজিৎ মাধ্যমে। দা, অডিও প্রবলেম হচ্ছে খুব, তোমার কথাটা খুব কেটে কেটে আসছে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তখন ওই বিভিন্ন যে তথ্য আমি সংগ্রহ করতাম, সেই তথ্যগুলো সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতাম। বিভিন্ন সংবাদপত্রে আমি সামাজিক ও অর্থনৈতিক দিকটা তুলে ধরেছিলাম, এবং তারপরে এটা নিয়ে গবেষণা করলাম এবং ডিগ্রিও পেলাম। শব্দ হচ্ছে একটা। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু একটা প্রচন্ড শব্দ আমি শুনতে পাচ্ছি, এত শব্দ আসছে। আহ যাই হোক, এইভাবেই আমার পথ চলা। এবং তারপরে আমরা এর উপর প্রজেক্টও করি, ইউজিসি ফান্ডেড প্রজেক্ট করি আমরা। আমি চেষ্টা করেছিলাম যে কিভাবে সরকারি স্তরে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে কিভাবে সজাগ করে তোলা যায়, তাদেরকে কিভাবে আরো আহ মানে এই ব্যাপারটা নিয়ে ভাবানো যায়। এবং তারা আমার ডাকে অনেকটাই সাড়া দিয়েছেন, কারণ আমি যেভাবে তথ্যগুলো তুলে ধরতাম তখন কিন্তু তারা ব্যবস্থা করেছিলেন। এবং এখন তো দেখা যায় যে সরকারি স্তরে অনেক ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে যে আগে 83 84 সাল থেকে তারপরে সংবাদ মাধ্যমে যেভাবে এর একটা আলোড়ন তোলা হয়েছিল, আহ এখন কিন্তু বর্তমানে আর্সেনিকের সমস্যা নিয়ে খুব একটা বিশেষ আলোড়ন ঘটানো হয় না সংবাদ মাধ্যমগুলোতে। কিন্তু তার মানে এই নয় যে সমস্যাটা মিটে গেছে। এখনো মুর্শিদাবাদের প্রত্যন্ত এরিয়ায় অনেক, গতদিন আলোচনায় বলছিলেন চাকদা অঞ্চলে অনেকেই আছেন যারা এখনো কিন্তু আর্সেনিক মুক্ত বিশুদ্ধ জল পাচ্ছেন না। সুতরাং এখনো আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়, আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাতে করে সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের যে খবর, যারা এখনো এই আর্সেনিক কে সঙ্গে যুদ্ধ করে চলেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রয়েছে আর্সেনিক জনিত কারণে, সেটা কিন্তু আমাদের তুলে ধরতে হবে। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ অভিজিৎ দাকে। আমরা এবার আসবো অনুসুয়া বসু। অনুসুয়া বসু, আপনার পরিচয়টা একটু দেবেন। অনুসুয়া বসু কে আছেন? শোনা যাচ্ছে? অনুসুয়া বসু, আনমিউট করে আসুন। শুনতে পাচ্ছেন না। বিবর্তন ভট্টাচার্য, বিবর্তন দা প্লিজ। হ্যাঁ, আমি তো হ্যাঁ, চাকদায় থাকি। আমরা নিচ্ছি আর কি, আজকে পরিচয়গুলো নিয়ে নিচ্ছি, সবাই একটু আলাপ করে নিচ্ছি প্রত্যেকের সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, আমি বিবর্তন ভট্টাচার্য। আমি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থায় একজন কর্মী। আর আমরা 1996 সাল থেকে লাগাতারভাবে বিজ্ঞান আন্দোলন করে আসছি। এটা আমাদের 25 বছর চলছে এখন। তা আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে বলে রাখি যে ডিসেম্বর মাসে একটা অনুষ্ঠান করব, আপনারা প্রত্যেকে আসবেন, আমরা আপনাদের প্রত্যেককে সম্বর্ধিত করব। এবং এটা আমার একটা অনুরোধ রইল। আর পাশাপাশি একটা কথা বলি যে আর্সেনিক নিয়ে ধারাবাহিকভাবেই আমাদের কাজ চলছে, কারণ এখনো চাকদা মিউনিসিপ্যালিটি বিশুদ্ধ পানীয় জল দিতে পারেনি। এক, আর সেই কারণেই আপনি হয়তো কালকে সংবাদ মাধ্যম পড়ছে না তা নয়, ওই পরশু দিনের সংবাদ বর্তমান পত্রিকাটা দেখবেন, সেখানে দেখতে পাবেন ইলাবোরেট একটা চাকদা নিয়ে একটা রিপোর্ট বেরোবে, এবং তাতে বুঝতে পারবেন যে মুভমেন্টটা কিরকম জায়গাতে আছে। আসলে ইলেকশন আসলে মুভমেন্টগুলো অনেক জোর হয়, আর ইলেকশন যখন চলে যায়, সবুজ বলছিল এইমাত্র সেটাই,
যে ইলেকশন চলে গেলে তারপরে সেগুলো চাপা পড়ে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে এমনি মুভমেন্ট কিন্তু চালু আছে পানীয় জল নিয়ে এবং বিশুদ্ধ পানীয় জল নিয়ে, এবং চাকদার বালু অত্যন্ত ক্ষুব্ধ। আর আমাদের লিফলেটটাও বেরিয়ে গেছে, লিফলেটটা হয়তো কাল পরশু প্রকাশ পাবে। তো এই মানে মুভমেন্ট কন্টিনিউয়াস চালু আছে, এটুকু বলতে পারি। হ্যাঁ, আর কি করবো, কিছু উপায় নেই। সরকারের হাতে টাকা, একটা প্রজেক্ট করতে 122 কোটি টাকা লাগবে, 122 কোটি টাকা। হ্যাঁ, এডিবি থেকে টাকাটা নিতে হবে, এসব অনেক অনেক ব্যাপার আছে। হ্যাঁ, সেই কারণে হয়তো করছে না। আমাদের গরিব গরিব একটা অঞ্চল, মিউনিসিপ্যালিটি, গরিব মিউনিসিপ্যালিটি। আমরা হয়তো মুখ্যমন্ত্রী পর্যন্ত আমাদের আহ্বান পৌঁছায়নি, সে কারণে আমরা পাচ্ছি না জল। এবং তাই ওই স্বাধীনতার পর বিষ জল খেয়েই মরে যেতে হবে। আর কি বলবো, কিছু বলার নেই, এইটুকুই বলা। ধন্যবাদ বিবর্তন দা। ডক্টর রাজা রাউত, একটু সংক্ষিপ্ত পরিচয়। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নমস্কার সবাইকে। আপনাদের এই উদ্যোগে আমরা সবাই যারা আছি, আমি রাজা রাউত জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সাথে যুক্ত। প্রায় 25 বছর হয়ে গেছে, ছাত্র অবস্থাতেই যুক্ত হয়েছিলাম। একজন কর্মী আছি। এই বিজ্ঞান আন্দোলন, পরিবেশ আন্দোলন এখানকার এইসব নিয়েই আছি। এবং উত্তর দক্ষিণ সর্বত্রই মোটামুটি যোগাযোগ আছে সবার সাথেই। এই সবাই ভালো থাকুন, আলোচনা ভালো হবে আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। গৌতম ঘোষ, গৌতম বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু সংক্ষিপ্ত পরি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের একজন কর্মী। 1982 সাল থেকে আমরা আমাদের সংস্থার বিভিন্ন রকম পরিবেশমূলক কাজকর্ম করে যাচ্ছি। তা আর্সেনিক নিয়ে কাজকর্ম করার সুযোগ আমাদের এই জলপাইগুড়ি অঞ্চলে খুব একটা নাই, কারণ এখানে আর্সেনিকটা অত প্রবলেমেটিক কোনো সমস্যা নয়। তা কিন্তু আমরা অন্যান্য প্রচুর ধরনের কাজকর্ম করে থাকি, যেগুলো এই ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কে নিয়েও করি। আবার পরিবেশে কোনো ফরেস্টে গিয়ে পরিবেশ শিক্ষামূলক কাজকর্মগুলোও করি এইরকম। আর বিভিন্ন পরিবেশ দিবস উদযাপন করা ইত্যাদি ইত্যাদি প্রচুর কাজ করে থাকি। বাস এইটুকুই আপাতত পরিচয় দিলাম। ধন্যবাদ গৌতম বাবু। ইশিকা মজুমদার, শোনা যাচ্ছে ইশিকা? হ্যাঁ, আমি ইশিকা মজুমদার, লেডি ব্রাবন কলেজের স্টুডেন্ট, 5th সেমিস্টার। আচ্ছা। জয়ন্ত দাস, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান পরিবারের সবাইকে স্বাগত। আমি জয়ন্ত দাস, মূলত 1985 সাল থেকে ছাত্র অবস্থা থেকে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। 1990-এ সায়েন্স জার্নালিজম কোর্সের মধ্য দিয়ে জার্নালিজমের হাতে করি। তারপর থেকে লেখালেখির সূত্রে বিজ্ঞান আন্দোলনকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। আর পরবর্তীকালে একজন কনজিউমার অ্যাক্টিভিস্ট হিসাবে অক্টেভের মাধ্যমে কাজ শুরু করেছি। বর্তমানে খাদ্যে ভেজাল নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহী, আর বিজ্ঞান পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছি। ধন্যবাদ। ধন্যবাদ। আঁখি ব্যানার্জি। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আমি আঁখি ব্যানার্জি, বিজয়কর জ্যোতিষবিদ্যা কলেজের 3rd সেমিস্টারের ছাত্রী। আঁখি, কোন অঞ্চলে থাকো? আমি জয়নগর মজুরপুরে থাকি। ওখানে আর্সেনিকের সমস্যা কেমন? না, এখানে এখনো তেমন আর্সেনিকের কোনো সমস্যা নেই আপাতত। পরিষ্কার জল, খুব একটা অসুবিধা হয় না আর্সেনিকের জন্য। আচ্ছা। অভিজিৎ আনন্দ, শুনতে পাচ্ছে না। অনুসুয়া বসু, অর্পিতা বসু, বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। অর্পিতা বসু, বিজয়কর জ্যোতিষবিদ্যা কলেজের স্টুডেন্ট, 3rd সেমিস্টার।
জার্নালিজম মাস কমিউনিকেশন অনার্স নিয়ে পড়ছি। আচ্ছা, কাজী সরফরাজুর রহমান। Hello. হ্যাঁ, বলো। Hello. Hello everyone. Good evening. আমার নাম কাজী সরফরাজুর রহমান। আমি বিজেকা যুধিষ্ঠির কলেজে জার্নালিজম আর মাস কমিউনিকেশন অনার্স স্টুডেন্ট, 3rd সেমিস্টার। আর আর্সেনিক সম্পর্কে আমি একটাই বিশ্বাস করি, আমি কোনো আর্সেনিক পলিউশন ফেস করিনি, কিন্তু যত ওয়েবিনার হয়েছে আর আর্সেনিক সম্পর্কে যা পড়েছি, আমি এইটুকুই বলতে পারি যে ওর থেকে দূরে থাকাই ভালো। মায়া সাধু। মায়া সাধু, শুনতে পাচ্ছেন? মায়া সাধু না। পাঁচঘরা ইনস্টিটিউট ফর সোশ্যাল সায়েন্স, পাঁচঘরা ইনস্টিটিউট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সুভাষ কুন্ডু, পাঁচগড়া ইনস্টিটিউট ফর সোশ্যাল সার্ভিসের সেক্রেটারি। আমাদের সংস্থাটি 5 বছরের পুরনো, 2015 সাল থেকে আমরা কাজ করছি এবং আমাদের এরিয়া হলো পান্ডুয়া ব্লক, হুগলি জেলা। আমরা মূলত যেটা কাজগুলো করে থাকি সেটা হচ্ছে বিভিন্ন বিষয়ে, সেটা হেলথ হতে পারে, মানে স্বাস্থ্য বা পরিবেশ বা খাদ্য দূষণ, এই ধরনের বিষয়ে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইনগুলো বেশি করি। এছাড়া এখন যেটা আমরা করছি, গত 1 বছর ধরে একটা লাইব্রেরি আমরা পরিচালনা করছি এবং আমাদেরই লাইব্রেরি থেকে হুগলি অক্টেভ সায়েন্স ইউনিট আমরা তৈরি করেছি, যেখানে লাইব্রেরির ছাত্রদের হাতে তাদেরকে শেখানো হয়। ধন্যবাদ। নিকিতা দে। নমস্কার, আমি নিকিতা দে, বিজয়গড় জ্যোতিষায় কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের ছাত্রী, 3rd সেমিস্টার। ওকে। নীলাঞ্জন সাহা। নমস্কার, আমি বিজয়গড় কলেজ এবং বিজয়গড় কলেজের সায়েন্স ইনোভেশন সেন্টারের একজন শিক্ষার্থী। 2005 থেকে গড়িয়া অন্বেষণ বিজ্ঞান সংস্থার একজন বিজ্ঞান আন্দোলনের কর্মী। এছাড়াও সদ্য 1.5 বছর হলো সবার সুদিন সচেতন বিভা নামে বারুইপুর অঞ্চলের একটি বিজ্ঞান সংগঠনের সাথে যুক্ত রয়েছে এবং আমাদের এখানে আর্সেনিকেতে প্রচুর বয়স্ক মহিলাদের, বিশেষ করে তাদের হাত পা খেয়ে গিয়ে এমন অবস্থা যে তাদের ওটা নিয়ে আমরা কিছু কাজ করতেও আমাদের এখানকার ডিপ টিউবওয়েল গুলো নিয়মিত পরীক্ষা করা হবে, সে বিষয়ে নিয়ে আমরা আলোচনা করি। ধন্যবাদ। পায়েল রয়। নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আমি পায়েল রয়, বিজয়গড় জ্যোতিষায় কলেজে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের 3rd সেমিস্টারের স্টুডেন্ট। প্রদীপ দাস। প্রদীপ দাস, হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, আমি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি। পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট পেশের আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ প্রদীপ বাবুকে। প্রগতি সাহা। নমস্কার, আমি প্রগতি সাহা, লেডি ব্রবন কলেজ থেকে সোশিয়োলজি অনার্স পড়ছি, 5th সেমিস্টার। ধন্যবাদ। হ্যাঁ, ভেরি গুড। রঞ্জনা কুন্ডু। নমস্কার, আমি রঞ্জনা কুন্ডু, 3rd সেমিস্টার, বিজয়গড়ের 3rd সেমিস্টারের স্টুডেন্ট, আর জার্নালিজম অনার্স নিয়ে পড়ছি। আচ্ছা, এস ভট্টাচার্য। এস ভট্টাচার্য। না, আসছেন না। সমর্পিতা ব্যানার্জি। গুড ইভিনিং, আমি সমর্পিতা ব্যানার্জি, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের 3rd সেমিস্টারের স্টুডেন্ট। সমর্পিতার বাড়ি কোথায়? স্যার, শিলিগুড়ি। শিলিগুড়িতে আর্সেনিকের প্রকোপ কেমন? না স্যার, এখানে জল খুবই ভালো, এখানে আর্সেনিক নেই জলে। আছেন রাজা রাউতরা, কোনো সমস্যা দেখা যায়। আচ্ছা, আগের দিনও আলোচনা হয়েছে, নর্থ বেঙ্গল ভালো আছে।
সায়নদীপ। হ্যালো এভরিওয়ান, আমি বিজয়গড় জ্যোতিষায় কলেজের স্টুডেন্ট। আমরা 5th সেমিস্টার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে অনার্স। সরকার। শ্রেয়সী সরকার। সিদ্ধার্থ জোয়ারদার। আমি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক। আমি খুব ছোট বয়স থেকে স্কুল লেভেল থেকেই সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নামে একটি বিজ্ঞান সংস্থার সঙ্গে যুক্ত আছি অনেক বছরই, এবং বিজ্ঞান কর্মী হিসেবে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে বিভিন্ন কাজকর্মে বিজ্ঞান সম্প্রচারে সঙ্গে যুক্ত ছিলাম। এবং 2015 সালের শেষের দিকে পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট বলে একটি সংস্থা আমরা কয়েকজন মিলে শুরু করি, এবং সেখানে যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে বিজ্ঞান সম্প্রচার, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যারা আন্ডার প্রিভিলেজ স্কুলের ছাত্রছাত্রীরা আছেন বাংলা মিডিয়াম এবং আন্ডার প্রিভিলেজ, তাদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি। বিশেষ করে কিছু কম্পিটিশনের মতন প্রোগ্রাম করা হয়, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতার মতন কিছু জিনিস, যাতে করে আমরা বিজ্ঞান সম্প্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সম্প্রচার করে থাকি। এছাড়া বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় বিজ্ঞান দিবসের মতন কয়েকটি দিনও উদযাপন করি। সবাইকে এই বিজ্ঞান যারা এসছেন আর কি, এই আজকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং পেশার তরফ থেকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবার আরো এগিয়ে চলুক, আরো উন্নতি করুক, এটাই চাইবো। ধন্যবাদ সিদ্ধার্থ বাবু। এবারে আমরা আসবো, এটা লিখেছেন স্পুকি রিয়ট 97, আমি নাম পড়তে পারছি না, SPOOKYRIOT 97। কে আছেন একটু যদি আসেন। যদি আসেন আমরা শুনতে পাবো আপনার পরিচয়। না, আসছেন না। শুভময় কর্মকার। শুভময় কর্মকার আনমিউট করে আসতে হবে, আসছেন না। সুশীল ঘোষ। সুশীল ঘোষ শোনা যাচ্ছে? সুশীল ঘোষ। হ্যাঁ, সুশীল ঘোষ। মিউট করতে হবে মনে হয়, মিউট করা আছে। আনমিউট করুন সুশীল ঘোষ, আনমিউট করুন। সুশীল ঘোষ নেই তো, চলে গেছে, লেফট হয়ে গেছে। আচ্ছা, স্বর্ণালী পাল আমরা শুনে নিয়েছি। তনুশ্রী দে। হ্যাঁ স্যার, আমি তনুশ্রী দে, বিজয়গড় জ্যোতিষরায় কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের 2nd সেমিস্টারের স্টুডেন্ট। আমি যাদবপুরের বাঘাযতীনে থাকি। আমাদের এখানে আর্সেনিকের সেরকম সমস্যা দেখা যায় না, এখানে জল পরিষ্কারই। ধন্যবাদ। আচ্ছা, যাদের আমরা শুনতে পেলাম না, একটা হচ্ছে SPOOKYRIOT 97, শুভময় কর্মকার, শ্রেয়সী সরকার, S ভট্টাচার্য। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? মায়া সাধু বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমি বীরভূমের সিউড়িতে থাকি। আর বিজ্ঞান মঞ্চের জন্মকাল থেকে, অর্থাৎ 1986 সাল থেকে আমি ওই বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা। বর্তমানে আমি একজন রাজ্য কমিটির সদস্য এবং পেশায় আমি একজন শিক্ষক ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্ত সেই সময়ে আমি শিক্ষক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলাম। এখন বিজ্ঞান মঞ্চ আমরা বীরভূমে দেখেছি, আমরা যেমন ফ্লোরাইড পেয়েছি খাদান অঞ্চলে, মানে যেখানে পাথর খাদান ছিল, তো আমরা
খাদানাঞ্চলে ফ্লোরাইডের কাজ করেছিলাম কিছুদিন, এবং ওইটা করতে গিয়েও কিছু কিছু জায়গায় বীরভূমের আর্সেনিকেরও সন্ধান আমরা পেয়েছিলাম। তো দুঃখের বিষয় যে সেই সমস্ত ডকুমেন্টস আমি বার করতে পারছি না, খুঁজে পাচ্ছি না, অনেকদিন হয়ে গেল। এখন আমরা যে কাজটা করতে চাইছি, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, এখন যে কাজটা আমরা করার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে সিলিকোসিস। খাদান অঞ্চলে বিভিন্ন অঞ্চল থেকে শিশু শ্রমিক এবং বয়স্ক শ্রমিক যারা বীরভূমের বাইরে থেকে আনা হচ্ছে, এবং তাদের সিলিকোসিসে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে এবং তারা মারা যাচ্ছে। যেমন আর্সেনিকে মারা যাচ্ছে, তেমনি ঠিক সিলিকোসিসেও মারা যাচ্ছে। তো আমরা সেই কাজটা এই লকডাউনের আগে শুরু করব বলে একটা সেমিনারের ডেটও হয়ে গেছিল, আমরা করছিলাম, কিন্তু এই ব্যাপারে প্যান্ডামিকের জন্য জিনিসটা বন্ধ হয়ে আছে। আর আমাদের এই মুহূর্তে আমরা যে কাজটাই বিজ্ঞান মঞ্চ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আপনারা দেখছেন যে করোনা ভাইরাস যখন দারুণভাবে আমাদের আক্রান্ত আমরা সারা বিশ্ব, তখন আমাদের ভারতবর্ষে অপবিজ্ঞান বা অবিজ্ঞানকে আরো বেশি প্রসারিত করার একটা চেষ্টা চলছে। আমরা সেইটা প্রতিরোধ করার একটা আন্দোলনে আমরা এখন ভীষণভাবে যুক্ত আছি। প্যান্ডামিকের অবস্থাটা চলে গেলে আমরা ওই সিলিকোসিসের কাজটা শুরু করব। এই বলে প্রত্যেককে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মায়াদিকে। এই বিষয়টা কি ওই মোহাম্মদ বাজারের কাছে হচ্ছে? হ্যাঁ, মোহাম্মদবাজারে আমরা সেমিনারের ডেটটা করেছি, স্থান এবং ডেটটা করেছিলাম সিলিকোসিস নিয়ে। আপনাদের যে অত বড় একটা কয়লা খনি প্রকল্প আসছে, এটা নিয়েও বোধহয় আপনারা ভাবনা চিন্তা করছেন। হ্যাঁ, আমরা ভাবনা চিন্তা করছি, এবং বিশেষ করে এখন এই খাদান অঞ্চলে সিলিকোসিসের যে ব্যাপারটা সেটাও, আর খাদান অঞ্চলেই তো আমাদের ফ্লোরাইডটা দেখা গিয়েছিল, কিন্তু অজানা কারণে আমরা সেটাকে আমাদেরকে বন্ধ করতে হয়েছে। মানে খাদান যারা চালায় তাদের হিংসাত্মক তাদের যে প্রতিরোধ, সেইখান থেকে আমরা সরে আসতে বাধ্য হয়েছিলাম। আমাদের আর অনেকে বললেন না, মানে বলতে পারলেন না, সাউন্ডটা কোনোভাবে হয়তো আসতে পারছে না। আমি একবার নামগুলো বলে যাচ্ছি: অনুসুয়া বসু, দীপিকা চ্যাটার্জি, হিমাদ্রি দাস শুনতে পাচ্ছেন না? এস ভট্টাচার্য আপনি আনমিউট হন। হ্যাঁ, আমি আনমিউট হয়েছি। আমি শর্মিষ্ঠা ভট্টাচার্য, আমি রিটায়ার্ড হেডমিস্ট্রেস আনন্দ আশ্রম বালিকা বিদ্যাপীঠ। আপনাদের ওয়েবিনারে বেশ কয়েকটাতেই আসছি, বেশিরভাগ সময় ফেসবুকটাতে ফলো করছিলাম। আজকে প্রদীপ দা আছেন, পার্থপ্রতিম আছেন, সিদ্ধার্থ বাবু আছেন, এবং লিঙ্কটা পাওয়াতে আমি সরাসরি এখানে জয়েন করেছি। আমি সমৃদ্ধ হচ্ছি। বিজ্ঞান পরিবারের সদস্য হয়ে যান আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। না, আমি আছি সদস্য। আমি এখনো পর্যন্ত টিচার এডুকেটর এবং স্টুডেন্ট অ্যাওয়ারনেস এর কাজ করছি। আপনাদের সঙ্গে মানে মোটামুটি দূরত্ব রেখেও জয়েন করে রয়েছি, আছি আমি আপনাদের সঙ্গে। না, ওটা বলছি না, আমি ওই মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, আমি আমাদের উজ্জ্বল আছে ক্রিয়েটিভ সায়েন্স ক্লাবে, ওকে অনুরোধ করবো হোয়াটসঅ্যাপ গ্রুপটা একবার দিয়ে দিতে। তাহলে সেটাকে ক্লিক করলে সবাই তাতে জয়েন করে যাবে, জাস্ট ক্লিক করলেই জয়েন করে যাবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সমস্ত পোস্ট করি, সমস্ত কিছু মেসেজ পোস্ট করি। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই করে যাবো। উজ্জ্বলকে বলতে বলবো। উজ্জ্বল। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। আমি উজ্জ্বল গায়েন, আমি ক্রিয়েটিভ সায়েন্স ক্লাব কলকাতার সাথে যুক্ত আছি। বর্তমানে আমি কাজ করছি। উজ্জ্বল, হ্যালো। হ্যাঁ, উজ্জ্বল আমাদের এই টেকনিক্যাল সাপোর্ট গুলো দিয়ে থাকে। আমাদের ফেসবুক পেজ তৈরি হয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা লক্ষ্য রাখবেন। আমি উজ্জ্বলকে অনুরোধ করব ফেসবুক পেজ এবং তার লিঙ্কটা, এবং রবিবারে বিজ্ঞান পরিবারের লিঙ্কটা, ফিডব্যাক লিঙ্কটা
সবকিছু এখানে পোস্ট করে দেওয়ার জন্য। এবং বিভিন্ন বিজ্ঞান ক্লাবকে জানাচ্ছি আমরা, আপনাদের মেল আমাদের কাছে অনেক মেল জোগাড় হয়েছে, তবু যারা বিভিন্ন বিজ্ঞান ক্লাব আছে আমাদের চ্যাট বক্সে মেলগুলো একটু পাঠিয়ে দিন, আপনাদের মেল দিয়ে দিন। আমরা তাহলে সেখানে সম্প্রতি আমাদের WHO থেকে একজন এসেছিলেন, তাকে নিয়ে তিনি আলোচনা করেছিলেন যে এই করোনা ভাইরাস প্রসঙ্গে, এবং সেখানে আমাদের কথা হয়েছিল যে বিভিন্ন বিজ্ঞান সংগঠন আমরা যারা আছে, বিজ্ঞান সংগঠন হিসেবে কাজ করছে, বা সাধারণ মানুষ যারা আছেন তারা কি করে বুঝবেন। সবসময় বলা হয় যে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় যে মানুষকে বুঝে নিতে হবে, তাদেরকে ঠিকঠাক করতে হবে, তারাই সতর্ক হতে হবে, এইসব ব্যাপারগুলো, এইসব কথাবার্তাগুলো বলা হয়। কিন্তু তারা বুঝবেন কি করে, কারণ সবসময় তো সব জিনিসটা বোঝা সম্ভব হয়ে ওঠে না, এবং সবকিছু মানুষের সেই সম্পর্কে জ্ঞান বা সম্পর্কে সম্যক ওয়াকিবহাল তারা হন না। সেই জন্য সচেতনতা দরকার। কিন্তু সচেতনতা যে প্রচারগুলো আমরা করব বা যে সংগঠনই করুন না কেন, তারা যে সঠিক প্রচার করছেন সেটাই বা তারা বুঝবেন কি করে, কারণ এর তো কোনো স্কুল নেই যে সেই স্কুলে গিয়ে তারা শিখে নেবেন এবং সঙ্গে সঙ্গে সেটা করে দিবেন, কি রেডিমেড বই আছে সেখান থেকে তারা দেবেন। তাহলে তারা একটা কোনো লিফলেট হয়তো বানালেন, কিন্তু সেটা সঠিক হলো কিনা সেটা দেখা তো জরুরি। অথচ সেটার আবার যদি সরকারি জায়গায় জমা পড়ে, সেখানে লাল ফিতের পাশে সেটা আটকে যাবে। এবার সেই জন্য আমরা চেয়েছিলাম যে একটা কমিটি করতে, যারা বিশেষজ্ঞরা থাকবেন স্বাস্থ্যের ব্যাপারে, তারা সেখানে পরামর্শ দেবেন যে কোন কোন জিনিসগুলো থাকা দরকার, কোন কোন কথা বলা দরকার, যাতে সাধারণ মানুষের কাছে প্রয়োজন। সেজন্য আপনাদের অভিমত চাই। আমরা মেল পাঠাবো, আপনাদের মেলগুলো এখানে লিখে দেবেন, প্রত্যেকের মেল এই চ্যাট বক্সে জানিয়ে দেবেন, আমরা সেখান থেকে সংগ্রহ করে সেই মেলে আমরা পাঠিয়ে দেবো। আপনাদের মতামত জানতে চাইবো, আপনাদের নাম, মেল সমস্ত কিছু এখানটা লিখে দেবেন, সংগঠনের নাম থাকলে সেটাও লিখে দেবেন। আমরা অন্যান্য সংগঠনের সঙ্গেও যোগাযোগ করছি যাদের কাছে এই মেলগুলো পাঠাবো। এবার আমরা প্রশ্নোত্তর পর্বে আসবো। বহু প্রশ্ন আমাদের অনেকজন আলোচনার মধ্যে আসছে। এখানে একটা প্রশ্ন এসছে যে পাঁচঘরা বিজ্ঞান ক্লাবের পাঁচঘরা ইনস্টিটিউট অফ সোশ্যাল সার্ভিস থেকে সুভাষ মণ্ডল তিনি বলছেন যে, লিখছেন যে আমাদের আসলে রবিবারে বিজ্ঞান পরিবারের সদস্য কত। আসলে রবিবারের বিজ্ঞান পরিবার সেরকম কোনো সংগঠন নয়, এটা তথাকথিত যে বিজ্ঞান ক্লাব সেরকম কোনো বিজ্ঞান ক্লাব নয়। সায়েন্স ইনোভেশন সেন্টার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের একটা সেন্টার, যেখানে আজকে হয়তো সব ছাত্রছাত্রী নেই, সেখানে ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন সায়েন্সের মডেল তৈরি করে, সায়েন্স নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করে। সেই হিসাবে তাদের সায়েন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম সায়েন্স ইনোভেশন সেন্টার রয়েছে। সেই সায়েন্স ইনোভেশন সেন্টারের একটা উদ্যোগ, এবং সেই উদ্যোগে একটা যেমন আমরা মিডিয়াতে দেখি, রেডিও টেলিভিশনে আমরা কথাবার্তা শুনি, আমরা আলোচনা করি, সেরকম একটা আড্ডা আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করতে চেয়েছি। এবং সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করে আপনারা যে কোনো লোক আসতে পারেন, যে কোনো বিজ্ঞান পিপাসু যুক্তিবাদী মানুষ এখানে আসতে পারেন, আপনারা এখানে আলোচনা করতে পারেন আপনাদের বিষয় নিয়ে, আপনারা রিসোর্স শেয়ারিং করতে পারেন, সেইটা হচ্ছে জায়গা। সুতরাং এখানে আলাদা করে সদস্য ওইভাবে বলা যাবে না। তবে রবিবারের বিজ্ঞান পরিবারের আমরা যে গ্রুপ করেছিলাম, সেই গ্রুপে প্রায় 150-র মতো মানুষজন এসছেন যারা মেম্বার হয়েছেন, কিন্তু সবাই সবসময় হয়তো উপস্থিত থাকতে পারেন না। কখনো কখনো কোনো প্রোগ্রামে তারা আসেন, বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আসেন। আজ যারা এসছেন কাল হয়তো আসতে পারেননি, কিন্তু আস্তে আস্তে আমরা বিভিন্ন মানুষের কাছে আপনারা পৌঁছন, আপনারাও বলুন। এটা কোনো সমন্বয়কারী সংগঠন নয় বা বিজ্ঞান ক্লাব নয়, এটা হচ্ছে আপনাদেরই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনারা আপনাদের কথা জানাতে পারেন। আমরা এই পরিচয় নিলাম, আমরা আরও তথ্যগুলো আপনাদের থেকে জানবো, যাতে আপনারা কোন বিষয়ে বলতে পারবেন, কোন বিষয়ে মানুষকে জানাতে পারবেন, ছাত্রছাত্রীদের উপযুক্ত করে তুলতে পারবেন, যারা ভবিষ্যতের বিজ্ঞান কমিউনিকেটার, সায়েন্স কমিউনিকেটার হয়ে উঠবে সেই জায়গা থেকে। আচ্ছা, সবুজ মুখোপাধ্যায় আমাদের মধ্যে বললেন, এক্ষুনি আলোচনা করছিলেন, আমরা সবুজদার পরিচয়টা আলাদা করে নিইনি, মানে আমি যেটুকুনি বলেছি সেটুকুনি। সবুজদা, আমি একটু তুমি যদি বলো তোমার পরিচয়, অর্থাৎ যেভাবে তুমি মানে যে সংগঠন বা কিছুর সঙ্গে যুক্ত, সেগুলো যদি তুমি সংক্ষেপে কিছু বল। সেভাবে তো বলার কিছু নেই, এমনিতে পরিবেশ আন্দোলনের সাথে তো যুক্ত ছিলাম, পরিবেশ আন্দোলন, অ্যান্টি মুভমেন্টের সাথেও ছিলাম। যখন সুন্দরবনে একটা কথা হচ্ছিল নিউক্লিয়ার প্ল্যান্টের 2000 সালে, তখন একটা আমাদের মিছিল হয়। যাই হোক, বিভিন্ন সময় বিভিন্নভাবে থাকতে চেষ্টা করেছি বিভিন্ন সংগঠনের সঙ্গে, আর পেশাগত ভাবে তো অন্য কাজ ইত্যাদি। আমি একটা অনুরোধ করবো, তোমার অনুমতি যারা এই পরিবেশ সমস্যা নিয়ে আন্দোলন করছিল নেই, যেরকম মা সাধু বললেন বীরভূমের সিউড়িতে, অভিজিৎ বাবু বললেন যে আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এখনো রয়ে গেছে সমস্যা। বললেন যে
এবং নানা জনে বললেন এই স্থানীয় সমস্যাগুলো যারা একটু ভাবতেন যে আসা দরকার, এখন তো মেইন স্ট্রিম মিডিয়া একটু সরকার বিব্রত করবে এরকম খবর করতে চায় না, এটা একটা সমস্যা হয়। তা এরকম খবর যারা করতে চান সেরকম ওই পোর্টাল বা বিকল্প নিউজ মিডিয়ায় তো আমরা কেউ কেউ বন্ধু বান্ধবরা যুক্ত রয়েছি। তা যারা এই নিয়ে আগ্রহী তাদের এই খবরগুলো জানাতে বা লিখতে, তারা যদি একটু আমার সাথে যোগাযোগ করেন তাহলে সুবিধে হয়, আমরা একটু আলোচনা করে লেখাগুলো পরিবেশের ইস্যুগুলো নিয়ে লেখাগুলো দিতে পারি। এনিওয়ে, ধন্যবাদ সবুজ দাকে, এরকম একটা আমাদের উদ্যোগের কথা বললেন যে যেখানে সত্যি আমরা বিকল্প যে পোর্টালগুলো আছে যারা আমাদের কথা বলতে পারে সেখানে আমরা আমাদের কথাগুলো জানাতে পারি। আমরাও চেষ্টা করব সে কথাগুলো তাদের কাছে তুলে ধরা, বা তাদের সঙ্গে যদি যোগাযোগের আমাদের মাধ্যম তৈরি হয় তাহলে ভালো। আমাদের সঙ্গে এখানে যারা আছেন তারা তাদের কথাগুলো আমাদের মাধ্যম, এই মাধ্যম ছাড়াও তারা আরও এই মাধ্যমের মাধ্যম দিয়ে তারা পোর্টালের মাধ্যমে পৌঁছে যাবেন এবং সেখানে তাদের কথা জানাবেন, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন। আমি সুশীল বাবুকে দেখছি আনমিউট করেছেন। সুশীল বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 বলুন, আপনার পরিচয় একটুখানি দিন। আমি সুশীল কুমার ঘোষ, বোলপুর শান্তিনিকেতনে থাকি, আর বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত আছি। মায়াদি আমার সঙ্গে আছেন, যিনি একটু আগে বললেন আর কি, হ্যালো মায়া সাধু। হ্যাঁ, তা আমরা তো বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত যেমন আছি, বিভিন্ন রকম কুসংস্কারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, নানা রকম ভাবে করছি। যেটা আন্দোলন যেটা চলছে জল নিয়ে আমাদের আপনাদের আলোচনা যেটা চলছিল, আমাদের বীরভূমের উত্তর দিকে বিশেষ করে নলহাটি এলাকায় কিছু জল দূষণের ব্যাপারটা ঘটেছিল। আমরা সেখানে ইন্টারফেয়ার করে আমরা ঠিক মতন করতে পারিনি। সেই ব্যাপারে আপনাদের সহযোগিতাটা চাইছি যে ওই জায়গাটায় আমরা যদি আবার পুনরায় কিছু করতে পারি আর কি। আমাদের এখানে আর্সেনিক না হয়ে বোধহয় ফ্লোরাইডের একটা আধিক্য দেখা গেছিল। হ্যাঁ, এই আর কি। আর তাছাড়া এই রবিবারে বিজ্ঞান পরিবারে যে সমস্ত যে আলোচনাগুলো চলছে সেটাতে আমরা সত্যি অনেক সমৃদ্ধ হয়েছি। আমি বিশেষ করে আমি অক্টেভের সঙ্গে একটু যুক্ত আছি, জয়ন্তবাবুর সঙ্গে একটু যুক্ত আছি, বোলপুরে আমরা কিছু কাজ করার চেষ্টাও করেছিলাম। পরবর্তীকালে আমাদের সেসব কাজ করার ইচ্ছাও আছে। তাছাড়া আমাদের সমাজকে আরো বেশি সুন্দর করে তুলতে, বিশেষ করে পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে আমাদের মধ্যে নানাবিধ কুসংস্কার আছে, সেই কুসংস্কারগুলো যাতে দূর করতে পারি, বিশেষ করে ছাত্রছাত্রীদের বা স্কুল লেভেলে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি বা করি। তাছাড়া আমরা বিজ্ঞান অভিক্ষা নামে একটা অভিক্ষাও করি, সেটাও ধারাবাহিকভাবে আমাদের চলছে। বীরভূম জেলা থেকে শুরু হয়েছিল, এখন পশ্চিমবঙ্গে প্রচুর জেলা, 18টা জেলাতে সেটা চলছে। আমরা আশা করি যে এইভাবে আমরা সমবেতভাবে আপনারা যেমন এই রবিবারে বিজ্ঞান পরিবারের মাধ্যমে যে এই যে বিজ্ঞানের বার্তা বা কুসংস্কারের বিরুদ্ধে বা বিভিন্ন রকম ঘটনা প্রেক্ষাপট নিয়ে আপনারা আলোচনা করছেন, এতে অনেকেই আমরা সমৃদ্ধ হব এবং আমরা আশা করছি এটা উত্তরোত্তর এটা বৃদ্ধি পাবে এবং প্রচার পাবে এবং আমরা আরো মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, যাতে করে বিজ্ঞানের যে সুফল, যে ভালো দিক, সেই ভালো দিকগুলো মানুষের কাছে আমরা ধরতে পারবো, তবে আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। এই বলে আমার কথা রাখছি। হ্যালো, আমরা এবার প্রশ্ন উত্তর পর্বে যাব। আমাদের অনেক প্রশ্ন আগের দিনে এসেছিল, আজকেও কিছু প্রশ্ন আসবে, এখনো প্রশ্ন আপনারা করতে পারেন। যারা যারা প্রশ্ন করতে চান তারা লিখে পাঠান আমাদেরকে, আমরা সরাসরিও আসতে পারেন। আমরা সরাসরি যাব। এখানে আমাদের মধ্যে আছেন ডক্টর অভিজিৎ দাস, যিনি আর্সেনিক নিয়ে গবেষণা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আমরা প্রথমেই তাকে একটা প্রশ্ন তার কাছেই যাবে, যারা আমাদের প্রশ্ন উত্তর পর্বে আগের দিন ছিলেন তাদের কাছ থেকে যাব, তারপরে অন্যান্যরাও আছেন তাদের মধ্যে আমরা আলোচনা করব। তো প্রথমে অভিজিৎ বাবুর কাছে আমরা আসবো, অভিজিৎ দাসের কাছে। যে বলা হচ্ছে একটা জায়গায় যে আমরা যেগুলো ড্রামে জল খাই, 20 লিটারের ড্রাম আসে, সেই জলগুলো কি আর্সেনিক মুক্ত? আপনি কি সেগুলোর ব্যাপারে দেখেছেন আপনার গবেষণার সময় বা কোনো সময় দেখেছিলেন? সেই বা আমরা কি করে বুঝবো, মানে আমাদের বলা হচ্ছে যে মিনারেল ওয়াটার কি সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সেগুলো কি আর্সেনিক মুক্ত? মানে যে কোনো অ্যাকচুয়ালি তাই বলতে চেয়েছে হয়তো, আমার মনে হলো প্রশ্নটা দেখে, যে আমরা যে অ্যাকোয়াগার্ড বা যেগুলো ফিল্টার ব্যবহার করি, কোম্পানির নাম নয়, যে কোনো ফিল্টার আমরা ব্যবহার করি, সেগুলো কি আর্সেনিককে মুক্ত করতে পারে? হ্যাঁ, খুব সুন্দরই কোশ্চেন। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলি, আমার অভিজ্ঞতাটা বলি, তাহলে বোঝা যাবে। এই যখন
আর্সেনিক নিয়ে খুব বারবারন্ত শুরু হলো, সবাই সচেতন হলো বিভিন্নভাবে, বিভিন্ন ঘটনার মাধ্যমে, যে আর্সেনিক যুক্ত জল যদি খাওয়া হয় তাহলে এর শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। এবং একই পরিবারের বা একই গ্রামের বিভিন্ন লোকের মৃত্যু দেখে মানুষ কিন্তু সচেতন হতে শুরু করলো। প্লাস সামাজিকভাবে যখন এর ক্ষয়ক্ষতির দিকটা ধরা পড়লো, যে মানুষের বিয়ে হচ্ছে না, মানুষের দেহে যে একেবারে সাপের খোলসের মতো একটা চামড়ার আবরণ তৈরি হচ্ছে, সেগুলো যাতে না হয়, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে নিজেকে সচেতন করে তোলবার জন্য যখন ডাক্তারবাবুর কাছে গেলেন এবং এটাও জানতে পারলেন যে এর কোনো চিকিৎসা নেই, এর একমাত্র চিকিৎসা হচ্ছে আর্সেনিক মুক্ত জল তাকে খেতে হবে। এবং সেই সুযোগে এক ধরনের নতুন ব্যবসা শুরু হলো, যেটাকে এই 20 লিটারের জলের জার বলা হচ্ছে। মানে গ্রামে গ্রামে, শহরে তো ছিলই, গ্রামে গ্রামে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে শুরু করা হলো। এবার তখন আমাদের একটা গবেষণায় আমরা দেখার চেষ্টা করলাম যে এই যে 20 লিটার জল যেগুলো মানুষ কিনছে, তার জন্য 30 থেকে 35 টাকা খরচ করছে প্রতিটা জারের জন্য, সেটা কি আদৌ নিরাপদ? সেটা কি আদৌ আর্সেনিক মুক্ত? আমরা প্রথম দিকে বিভিন্ন কারখানায় গেলাম, জাস্ট আমরা দেখলাম জাস্ট আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাই তারা তুলে দিচ্ছে। সেখানে কোনো হাইজেনিক যে কনসেপ্ট, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার সেটা হয়তো সেফ, ডিপ, কারণ একটা দেখা গেছে যে ডিপ টিউবওয়েল থেকে যদি জলটা নলকূপ থেকে, সাধারণত প্রাথমিক অবস্থায় নিরাপদ থাকে, কিন্তু ভবিষ্যতে আবার ওটাও নিরাপদ নাও থাকতে পারে। তা যাই হোক, ডিপ টিউবওয়েল থেকে সেই জলটা তুলে যখন আন্ডারগ্রাউন্ড থেকে রিফিলিং মানে ফাইল ওই বোতলগুলোতে, সেখানে যে হাইজেনিক কনসেপ্টটা তারা একেবারেই মেনটেন করছেন না। এবং পরবর্তীকালে যখন আমরা এই সমস্ত প্রশ্ন করলাম, আপনারা কি আর্সেনিক পরীক্ষা করছেন জলগুলোর, তখন কিন্তু প্রথমে উত্তর দিতে পারেনি, শুধু বলছে আর্সেনিক মুক্ত, কিন্তু তার কোনো সার্টিফিকেট আছে কিনা, কোথা থেকে টেস্ট করছেন। আর একটা সুবিধা হচ্ছে, বলে যায় যে আমরা স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে, আমরা যাদবপুর ইউনিভার্সিটি থেকে, এই কথাটা বলি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে আমরা পরীক্ষা করে নিয়ে গেছি। যাদবপুর ইউনিভার্সিটি পরীক্ষা করে দেবে, কিন্তু ওরা কিন্তু একটা মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমরা যখন পরবর্তীকালে জানতে পারলাম এরকম কোনো টেস্ট ওখান থেকে করা হয়নি, কিন্তু একটা বলে দেওয়া হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আমরা টেস্ট করেছি। আমরা লোকাল যে পঞ্চায়েতের মানে প্রত্যেকটা ব্লকে যে ওই ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি করা হচ্ছে, সেখান থেকে টেস্ট করেছি। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু কিছু ক্ষেত্রে তা করা হয় না সঠিকভাবে। অর্থাৎ একটা ব্যবসা করার কারণেই কিন্তু এই ব্যবসাটা গজিয়ে উঠেছে। উদ্দেশ্য এটা নয় যে আর্সেনিক মুক্ত জল প্রদান করা, এইটা একটা নতুন ব্যবসা শুরু হয়েছে। এবং সরকারি তরফ থেকেও কিন্তু আমরা যখন জানতে চাইলাম যে আপনারা কি কোনো লাইসেন্স, বা ওনারাও বলছে কিন্তু না, এটা এরকম কোনো লাইসেন্স আমরা দিইনি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করে জল সরবরাহ কোনো ব্যবস্থা করা হোক, এই সরকার তরফ থেকে করা হবে, কিন্তু করা হয়নি। তো এইভাবে একটা ব্যবসা চলছে। সুতরাং আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারি না যে যে জল আমরা 20 লিটারের খাচ্ছি সেটা যথেষ্ট নিরাপদ কিনা, কারণ তার সায়েন্টিফিক পরীক্ষা করার এখতিয়ার আমার ছিল না। কারণ আমি তো সামাজিক এবং অর্থনৈতিক দিকটা নিয়েই কাজ করি। সেই আর্সেনিক আছে কিনা একমাত্র এটা আমি জানতে পারি, কিন্তু পরবর্তীকালে আমি যেটা জানলাম, ওনারা যেটা বলছেন যে আমরা করেছি, যেখান থেকে করেছে সেখানের সাথে যখন যোগাযোগ করি, তখন আমরা জানতে পারলাম যে না, এই সংস্থা থেকে কোনো টেস্ট আমাদের কাছে অন্তত করা হয়নি। সুতরাং একটা মিথ্যাচারিতা গোপনে চলছে, এটা বোঝা যায়। এবার আছে ফিল্টারের কথা। আপনি ফিল্টারের নাম উল্লেখ করতে বারণ করলেন, কিন্তু আমি একদম স্পষ্টভাবেই আমি নাম উল্লেখ করছি, আপনি করেননি কিন্তু আমি করছি। কেন্ট বলে যে ফিল্টারটা, সেটা দাবি করেছিল এবং অ্যাড করা হতো যে এটি আর্সেনিক মুক্ত করে, কিন্তু পরবর্তী দেখা গেল এটা কোনো আর্সেনিক মুক্ত করে না। আরো মেশিন যেগুলো করা হয়েছে, বলা হচ্ছে আর্সেনিক মুক্ত জল, কিন্তু আরো মেশিনে কিন্তু 100% আর্সেনিক মুক্ত করে না।
সুতরাং ফিল্টার গুলো যেটা বলা হচ্ছে আর্সেনিক মুক্ত করে সব না, একমাত্র অমল ফিল্টার, কিছু কিছু ফিল্টার এখন তৈরি হচ্ছে, যেমন একটি আমরা বলতে পারি অমল ফিল্টার যেটা বিই কলেজ থেকে করা হয়েছিল। সেই সমস্ত ফিল্টার দীপঙ্কর চক্রবর্তী একটা ফিল্টার তৈরি করেছিলেন, যদিও এটা মার্কেটে বিশেষভাবে মানে পপুলার হতে পারেনি, কারণ এর কতগুলো ডিমেরিট ছিল এই সমস্ত ফিল্টারের। সুতরাং সমস্ত ফিল্টার যে আর্সেনিক মুক্ত জল প্রদান করে তা নয়। সুতরাং যেভাবেই হোক, যে দাবি করুক, আর্সেনিক পরীক্ষা করে নেওয়াটাই ভালো। জল যে সমস্ত আর্সেনিক আক্রান্ত এলাকায় ফিল্টার গুলো ব্যবহার করা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করা হচ্ছে, ফিল্টার্ড ওয়াটারে আর্সেনিক আছে কিনা সেটা পরীক্ষা হওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ অভিজিৎ দাকে, সুন্দরভাবে আমাদের বিষয়টাকে উত্থাপন করলেন। আরেকটি প্রশ্ন, অনব, আমি একটু ছোট্ট সংযোজন করতে চাই ওনার এই কথার সঙ্গে। অভিজিৎবাবু নমস্কার, আপনি খুব সুন্দর বলেছেন, মানে আমি খুবই ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে যে আমি একজন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আমাদের একটা ভালো কথা বলেছিলেন ওদের ল্যাবরেটরিতে। আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন উনি বলেছিলেন যে আয়রনের লগে লগে যায় আর্সেনিক, ঠিক আছে তো, আয়রনটাকে প্রেসিপিটেট করলে আর্সেনিক থাকটা প্রেসিপিটেট হয়, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু বললেন আমিও চাইছিলাম আপনি যেটা বললেন, আমি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ল্যাবের সাথে বহুদিন কাজ করেছি, ঠিক আছে তো। ডক্টর গুপ্ত আমাকে চেনে, অনির্বাণ গুপ্তকে বলবেন বিবর্তন বলে চিনতে পারবে, ঠিক আছে। ওই বুঝতে ফুসতে সব চেনে আমাকে। হ্যাঁ, আমি কয়েকদিন আগেও গেছিলাম। হ্যাঁ, গেছিলাম ওখানে। দেবব্রত বাবু আছেন, হ্যাঁ, দেবব্রত বাবুকে আপনি জিজ্ঞেস বলবেন বিবর্তন আমার কথা বললে পরেই বুঝতে পারবেন, ছেলে আমাকে খুব ভালো। তা অ্যাকচুয়ালি আরেকটা কথা বলি যে প্র্যাকটিক্যালি এই যে ডাব্বাওয়ালা জল, যে জলটা দিচ্ছে, আমি এটাকে স্ট্যাটাস ওয়াটার বলি। এই ওয়াটারটার নাম দিচ্ছি স্ট্যাটাস ওয়াটার। খাচ্ছে কিন্তু কি খাচ্ছে সেটা জানে না, আর্সেনিক জল খাচ্ছে কিনা সেটা জানে না। একদম, আমি বলি আপনাকে, আমরা টেকনিক্যালি কিন্তু চাকদাতে এই প্ল্যান্ট গুলো সব বন্ধ করে দিয়েছি। চাকদা মিউনিসিপ্যালিটি, একটাও মিউনিসিপ্যাল এরিয়া অনেকগুলো ছিল, সেটা কি করে করলাম একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটার এই জলটা চেক আপ করার জন্য যে অঞ্চলে হচ্ছে এটা তুলছে, সেখানকার মিউনিসিপ্যালিটির একটা ল্যাবরেটরি আছে, তাদের দায় প্রথম কথা। সেখানকার যে স্বাস্থ্য দপ্তর হচ্ছে, সেই স্বাস্থ্য দপ্তর তো ভালো পানীয় জল খাওয়াবে মানুষকে, হ্যাঁ, সুতরাং দায়টা হচ্ছে তাদের। তা আমি বললাম যে এরা তো সুইডের পারমিশন ছাড়া এটা করতে পারে না। হ্যাঁ, সুইডের পারমিশন এরা নেয় না, নাম্বার ওয়ান। এবং এইটা করতে গেলে পরে আপনি যতটা জল মাটি থেকে তুলবেন তার পাশে ততটা একটা পরীক্ষা করতে হবে, সেই পরীক্ষার মধ্যে রিচার্জিং জলটা ওখানে থাকতে হবে, তবে এই জলটা উইথড্র করে করা যায় এটা, ঠিক আছে তো। এটা এরা করে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে ওই জলটা যে তুলছে, মাটি যে জলটা তুলে ওরা দিচ্ছে, সেটা পুরোপুরি ভাবেই যে আর্সেনিক যুক্ত, সেটাকে ওরা কিছুটা প্রেসিপিটেট করার জন্য ওই খানিকটা ফিটকিরি কিংবা একটু ক্লোরিনেশন করে, হ্যাঁ, করে জলটাকে ওই আয়রনের লগে লগে যে আর্সেনিক, মানে আয়রনটা প্রেসিপিটেট হলো, তার সাথে আর্সেনিকটা অল্প একটু প্রেসিপিটেট হলো, তাতে 0.5 খানিকটা উপরে উঠলো, উপর থেকে খানিকটা জল ওরা টেস্ট করলো, যদি কেউ খুব চেপে ধরে। কিন্তু আদৌ এইসব ওরা কিছুই করে না। হ্যাঁ, এবং এরা জলটাকে এইভাবেই এরা ব্যবহার করছে এবং চলছে। কি বলবেন, কিছু বলার নেই আর, এটাকে আমি সংযোজিত করলাম। ধন্যবাদ এরকম একটা সংযোজন করার জন্য। এবার আমরা আসবো পরবর্তী প্রশ্নে, যেখানে প্রশ্ন করা হচ্ছে, আমি প্রদীপ বাবুকে অনুরোধ করবো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রদীপ সেনগুপ্ত আছে, জিওলজিস্ট, যে আর্সেনিকের স্তর ভেদে আর্সেনিক কম বেশি হয় কি, এরকম প্রশ্ন আসছে। যে মানে জলের যদি আমরা উপরের স্তরের জল খাই সেখানে বেশি বা কম হতে পারে, কিংবা নিচের স্তরের জলে বেশি আর্সেনিক হতে পারে, কিংবা মধ্যের স্তরে জলে সেইটা ডিপ টিউবওয়েলের জলে বেশি আর্সেনিক আসতে পারে। এটার কি কোনো জলের স্তর ভেদে কি আর্সেনিকের তফাৎ বা আর্সেনিক বেশি কমের কোনো ব্যাপার থাকে? প্রদীপ সেনগুপ্ত। হ্যাঁ, ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি 2 মিনিট সময় চাইবো। আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন আমি একটু দেখাতে চাইছি। হ্যাঁ, দেখান। আপনি প্রেজেন্ট স্ক্রিন খুলে দেখাতে পারবেন। হ্যাঁ, প্রেজেন্ট স্ক্রিনে দেখাচ্ছি আমি। আমার এই মুহূর্তে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না?
না, দেখতে পাচ্ছি না তো। আচ্ছা দেখছি। একটা স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, 1 মিনিট। এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই? এবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এখানে আমি একটা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ, একটা স্ক্রিন দেখতে পাচ্ছি হ্যাঁ, দেখা অবশ্যই। যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে আমি একটু ভূতাত্ত্বিক দিকটা দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের দুটো মানচিত্র। একটা হচ্ছে জিওলজিক্যাল মানচিত্র, আর একটা হচ্ছে আর্সেনিকের মানচিত্র। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই অঞ্চলটা জুড়ে যেটা হচ্ছে হালকা সবুজ, যেটা এটা হচ্ছে মানে পলি রয়েছে, সেখানটা আধুনিক পলি রয়েছে, সমসাময়িক পলি। এই পলির জন্য এখানটা রয়েছে পলি, এবং এখানে দেখা যাচ্ছে যে আর্সেনিকটা কিন্তু ওই পাললিক অঞ্চলটা জুড়েই রয়েছে। কেমন? উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমি সেই প্রশ্নের পরে যাব। আর এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র। এখানে আমরা দেখাচ্ছি যে বাংলাদেশেও এটা হচ্ছে বদ্বীপ অঞ্চল, আর বাঁদিকের ছবিটা ভূতাত্ত্বিক, আর ডান দিকের ছবিটা আর্সেনিকের। আর এগুলো হচ্ছে পুরাতন পলি অঞ্চল এবং কিছু উচ্চ অঞ্চল আছে। এটা বারেন্দ্রভূমি, এটা হচ্ছে মুজপুরের অঞ্চল, এটা হচ্ছে সিলেটের অঞ্চল। এখন দেখা যাচ্ছে যে এই যে নদীগুলি এখান থেকে গেছে, এই যে সমস্ত নদী, এই নদীগুলির ধারে ধারে কিন্তু আর্সেনিকের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি। এবার নেক্সট আমি আরেকটা জায়গায় যাব ছবিতে, সেখানে আমি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুটো ম্যাপই দেখিয়েছি, এবং দুটোর কম্বিনেশন মাঝখানে একটা ম্যাপ। এখানে একটা ভূতাত্ত্বিক ইতিহাস বলছে। ভূতাত্ত্বিক ইতিহাসটা হচ্ছে যে একসময় এই সমস্ত অঞ্চলই, আজ থেকে প্রায় 10-15 হাজার বছর আগে যখন হিমযুগ ছিল, তো সেই সময় এই অঞ্চলগুলি সবই ছিল সমুদ্র। এবং এখানে দেখা যাচ্ছে যে 7000 বছর আগেকার একটা সমুদ্র এখানে ছিল, 3000 বছর আগে সমুদ্র এখানে ছিল। এভাবে বিভিন্ন জায়গায় সমুদ্র যেরকম ভাবে সরে আসছে, সেরকম ভাবে এখানে পলি অঞ্চলগুলি গড়ে উঠেছে। এবং এই পলি অঞ্চল যেগুলো এই গত 10,000 বছরের মধ্যে গড়ে উঠেছে, সেই সব জায়গাতেই কিন্তু আর্সেনিক বেশি পরিমাণে পাওয়া যায়। তো এরপরে আমরা যাচ্ছি যে কলকাতার, এরপরে আমি দেখাচ্ছি যে ভূগর্ভের যেটা প্রশ্ন এসছে, এটা এখানে কয়েকটা ডিপ টিউবওয়েল, বিভিন্ন জায়গায় ডিপ টিউবওয়েল করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সারফেসের কাছাকাছি যে জায়গাগুলি, সেখানে যদি আর্সেনিক থাকে খুব গভীরতায়, কিন্তু আর্সেনিক নাও থাকতে পারে। কিন্তু যদি এই অ্যাকুইফারগুলি একটার সাথে আরেকটা যদি সংযুক্ত থাকে, তাহলে পরে কিন্তু গভীরে আর্সেনিক প্রাথমিকভাবে না থাকলেও ক্রমাগত জল তুলতে তুলতে সেই গভীরের জায়গাগুলিতেও আর্সেনিক চলে আসতে পারে। অর্থাৎ যে গভীর অ্যাকুইফার থেকে আমরা জল তুলবো, সেটা আর্সেনিক মুক্ত থাকবে তখনই যদি তার উঁচুর দিকে, অর্থাৎ মানে কম বয়সী পলির যে সময়টা, অর্থাৎ 10,000-15,000 বছরের পুরনো পলি যেখানে রয়েছে, তার সাথে যদি তার একটা বেরিয়ার থাকে, একটা ক্লে বেরিয়ার থাকে দুটো অ্যাকুইফারের মধ্যে, তবে নিচেরটাতে আর্সেনিক থাকার সম্ভাবনা অনেক কম থাকে। এখানে আমি ওই জয়কৃষ্ণপুর, ঘেটুগাছি, এইভাবে এই কয়েকটা জায়গা ড্রিলিং এর ইয়ে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে সবকটাতেই এই ওপরের দিকটাতেই আর্সেনিক পাওয়া যাচ্ছে। ওপরে যে অ্যাকুইফার গুলি আছে সেখানে আর্সেনিক পাওয়া যাচ্ছে, কিন্তু নিচের অ্যাকুইফার গুলিতে কিন্তু আর্সেনিক পাওয়া যায়নি। তবে এই অবস্থাটা কতদিন থাকবে সেটা বলা যায় না, কারণ যদি দীর্ঘদিন ধরে জল তোলা হয়, তাহলে ক্রমশ এর যে ভারসাম্যটা রয়েছে, সেই ভারসাম্যটা যদি ভেঙে যায়, তাহলে অনেক ক্ষেত্রে গভীরের নলকূপগুলিতেও কিন্তু আর্সেনিক পাওয়া যেতে পারে। তো আমি মানে হ্যাঁ, আমার এই হ্যালো, হ্যাঁ, আশা করি আমরা আমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা পরে আবার আসছি আপনার কাছে। এবারে আমাদের পরের প্রশ্নটি করেছেন যে আচ্ছা, আপনাকেই বলছি, SWID এটা সম্পর্কে যদি আপনি একটু বলেন, তার রোল। হ্যাঁ,
স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট, এটি একটি মূলত গবেষণা সংস্থা এবং খানিকটা আমলাতান্ত্রিক সমস্যা। অর্থাৎ এর দুটো কাজ, একটা হচ্ছে রিসার্চ এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ জলের কি অবস্থা, কোথায় কিরকম অবস্থা রয়েছে সে সম্বন্ধে গবেষণা করা, তথ্য সংগ্রহ করা এবং তথ্যগুলি মানে প্রসেস করা এবং সেই অনুযায়ী রিপোর্ট তৈরি করা, এগুলো হচ্ছে একটা কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে পারমিট দেওয়া। গ্রাউন্ড ওয়াটার যারা তুলছে তার জন্য একটা গ্রাউন্ড ওয়াটার অ্যাক্ট আছে, 2005 সালে এই অ্যাক্টটা চালু হয়েছিল। এই অ্যাক্ট অনুযায়ী যদি কেউ কোথাও টিউবওয়েল করতে চায় তাহলে তার পারমিশন লাগবে। এখন এরপরে যখন এই আমাদের নতুন বর্তমান সরকার এলেন, তারা এই অ্যাক্টের একটা অংশ বাদ দিলেন, অর্থাৎ চাষের জন্য কোনো জায়গা থেকে জল তুলতে গেলে কোনো পারমিশন লাগবে না। এখন এছাড়া সুইট আরেকটা যেটা কাজ করে, কেমিক্যাল অ্যানালিসিস করে। সমস্ত জায়গা থেকে রুটিন জল কালেক্ট করা হয় এবং সেগুলোর কেমিক্যাল অ্যানালিসিস, রুটিন অ্যানালিসিস হয়। সমস্ত জায়গার জলের লেভেল পরীক্ষা করা হয় বছরে 4 বার এবং তার ডেটা রাখা হয় এবং সেই লেভেল পরীক্ষা এবং বাকি সমস্ত যা ইনফরমেশন জোগাড় হয় তার ভিত্তিতে পশ্চিমবঙ্গের যতগুলি ব্লক আছে সব ব্লকগুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন সেফ, ক্রিটিক্যাল, সেমি ক্রিটিক্যাল, এইভাবে। তো ক্রিটিক্যাল এবং সেমি ক্রিটিক্যাল যে ব্লকগুলি সেগুলোতে রেস্ট্রিকশন আছে। ক্রিটিক্যাল ব্লকে জল তুলতে দেওয়া হয় না, সেমি ক্রিটিক্যাল ব্লকে কিছু রেস্ট্রিকশনে জল তোলা হয়, আর সেফ ব্লকগুলিতে অবারিত জল তোলা যায়। আর আরেকটা কথা আমি বলে রাখি যে যারা জল তোলার জন্য মানে জলের ব্যবসা করার জন্য যারা জল তুলতে চায় তাদের সুইডের পারমিশন লাগে, সুইড পারমিশন দেয়। তো যাওয়ার আগে তারা নানা ধরনের রিপোর্ট চায়, যেমন একটা হাইড্রোজিওলজিক্যাল রিপোর্ট চায়, তারা কোথায় রেইন ওয়াটার হারভেস্টিং করবে সেটার একটা রিপোর্ট চায়, এবং যে জলটা তারা ভূগর্ভ থেকে তুলছে তার একটা কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট চায়। তা আমি আনঅফিশিয়ালি বলছি, অনেক ক্ষেত্রে এই যে কাজটা করা হয় এটা করা হয় থার্ড পার্টিকে দিয়ে, অর্থাৎ সুইড নিজে করে না, এই ইনভেস্টিগেশন গুলি করে হচ্ছে অন্য কোনো থার্ড পার্টি করে, যারা এই কনসালটেন্ট তারা করে দেয়। এবং সেক্ষেত্রে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু জল মেশানো থাকতে পারে বলে আমি শুনেছি, যে সেই সব রিপোর্টগুলি সবসময় বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সুইডের কাছে যে কাগজ আসে তার ভিত্তিতেই তারা কিন্তু এই পারমিটগুলি দিয়ে থাকে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর সুইড যেটা করে থাকে যেটা সেটা হলো যে আর্সেনিকের ব্যাপারে সুইড প্রথম থেকে কাজ করে আসছে। 84 সাল থেকেই আর্সেনিকের টেস্টিং হচ্ছে, আমরা আর্সেনিকের মানচিত্র তৈরি করেছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আর্সেনিকের মানচিত্র তৈরি হয়েছে, কিন্তু সেইগুলো হচ্ছে সবটাই হচ্ছে অফিসিয়াল, খুব একটা মানে সেগুলো পাবলিশড হয়। এইটুকুই আমার সুইড সম্বন্ধে বক্তব্য। আর কোনো প্রশ্ন? একটা প্রদীপ সেনগুপ্তকে একটা প্রশ্ন করছি আমি, গৌতম ঘোষ বলছি। সেটা হচ্ছে যে এই যে কোকা কোলা জাতীয় বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে ভূগর্ভস্থ জলগুলো তোলে, এই ক্ষেত্রে তাদের কি সুইডের থেকে পারমিশন নেওয়া বাধ্যতামূলক, বা তাদের আর্সেনিক সহ অন্যান্য যেই ইয়েগুলো আছে, মার্কারি, সেলেনিয়াম, যেগুলো দূষণ ঘটায়, সেগুলোর ক্ষেত্রে ব্যাপারটা কি আছে? এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম। প্রশ্নটা ভালো। 1 নম্বর হচ্ছে যে আইন অনুসারে 2005 সালের আইন অনুসারে যে কোনো ইন্ডাস্ট্রি ভূগর্ভ থেকে জল তুলতে গেলে তার পারমিট নিতেই হবে, এটা কম্পালসারি। সে কোকা কোলাই হোক আর ছোট জল ব্যবসায়ীরা হোক, প্রত্যেকেই জলের জন্য নিতে হবে। এখন এই ব্যাপারটা হচ্ছে যে সুইড কিভাবে পারমিশনটা দেয়। সুইড প্রথমে দেখে যে জলটা আছে তাদের একটা হিসেব আছে সুইডের, যে কতটা ভূগর্ভের জল প্রতি বছর সঞ্চিত হচ্ছে এবং তার থেকে নিয়মিতভাবে কতটা জল তোলা হচ্ছে, মানে খাবার জলের জন্য বা কৃষিকাজের জন্য কতটা জল তোলা হচ্ছে, তারপরে বাকি কতটা জল থাকছে তার একটা অংশ তারা অ্যালট করে ইন্ডাস্ট্রির জন্য। যদি ইন্ডাস্ট্রি সেই অ্যালটমেন্টের মধ্যে থাকে, ইন্ডাস্ট্রির ডিমান্ডটা সেই অ্যালটমেন্টের মধ্যে থাকে, তাহলে সুইড পারমিশন দিয়ে দেয়। আর পারমিশন দেওয়ার জন্য বাকি যে ক্রাইটেরিয়াগুলি, যে তারা কতটা রেইন ওয়াটার হারভেস্টিং করছে, জলের কোয়ালিটি কি আছে, এইগুলি সমস্ত দেখে তারা আলটিমেটলি পারমিশনটা দিয়ে থাকে। মানে সোজা কথা একটা ইম্প্যাক্ট অ্যানালিসিস হয় এবং ইম্প্যাক্ট অ্যানালিসিসের ভিত্তিতে এই পারমিটগুলি দেওয়া হয়ে থাকে। গৌরাঙ্গ, তোমার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? যে ওরা কি আগের মানে যে সেলেনিয়াম বা মার্কারি এই ধরনের ব্যাপারগুলো কি
রিপোর্ট আগাম রিপোর্ট দেওয়া কি বাধ্যতামূলক পারমিশনের সাথে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যে মানে জলের জন্য যে প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা হয়, যেটা বলে বেসলাইন সার্ভে, হ্যাঁ, তার একটা রিপোর্ট তৈরি করতে হয়। তার মধ্যে জলের কেমিক্যাল অ্যানালিসিস সবকটা প্যারামিটারই দেওয়ার কথা। তবে সেলেনিয়াম বা ওই ধরনের হেভি মেটাল, যেটা সেলেনিয়াম, ক্রোমিয়াম, হেভি মেটালস, এগুলো তো জেনারেলি পশ্চিমবঙ্গের জলে ন্যাচারালি খুব একটা দেখা যায় না। এগুলো সবকটাই আসে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থেকে। কাজে যে ইন্ডাস্ট্রিগুলির সাথে এইসব, যেমন ট্যানারি, তার থেকে ক্রোমিয়াম বেরোয়, বা অন্যান্য যে সমস্ত ব্যাটারি ইন্ডাস্ট্রি আছে তার থেকেও যেসব হেভি মেটালস বেরোয়, তো এগুলো নিয়ে কিন্তু সুইডের বক্তব্য হচ্ছে যে এগুলো চলে যাচ্ছে কিন্তু তখন পলিউশন কন্ট্রোলের আন্ডারে। তখন সেখানে কিন্তু সুইডের কিছু বক্তব্য থাকে না, কারণ এটা বেসলাইনের ব্যাপার না। বেসলাইনটুকু হচ্ছে সুইডের হাতে, আর একটা ইন্ডাস্ট্রি সেই জলকে পলিউট করবে কিনা সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের এখতিয়ারে আসছে। অর্থাৎ সেখানে যে ইম্প্যাক্ট অ্যানালাইসিস হয় সেটা দেখে হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড। ঠিক আছে, ধন্যবাদ বাবুকে। প্রদীপ বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী ক্ষেত্রে আবার প্রশ্ন আসলে আপনার কাছে আসতে পারি। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা আসছে যে সাধারণ মানুষরা কি করে সাপোর্ট পাবেন কোয়ালিটি চেকিং বা ড্রিঙ্কিং ওয়াটারটা, মানে জলের যে আমাদের পানীয় জল যে আছে সেই পানীয় জল যে চেক করবে সেটা গভর্নমেন্ট লেভেলে সরকারি দপ্তর থেকে কিভাবে সাহায্য পাবেন? আমাদের মধ্যে জয়ন্ত দাস আছে, আমি জয়ন্ত দাকে অনুরোধ করব এ ব্যাপারে যদি কিছু আলোকপাত করেন। ডক্টর রাজা রাউত এই প্রশ্নটি করেছেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে প্রশ্নটা করার জন্য। সেটা হচ্ছে যে আমি আগের যে এপিসোডটা হয়েছিল গত সপ্তাহে, সেখানেও আমি আলোচনা করেছিলাম যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পরিষ্কার শোনা যাচ্ছে নিশ্চয়ই? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে একদম। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং স্থানীয় এনজিওগুলির মধ্যে সমন্বয় করে স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় এবং সরকারি তত্ত্বাবধানে প্রায় 118টারও বেশি এই ধরনের পরীক্ষাগার আছে, এবং প্রায় প্রত্যেকটা ব্লক এলাকাতেই কম বেশি এই ধরনের পরীক্ষাগারগুলো আছে, যেখানে সাধারণ মানুষ একটা নমিনাল ফিস দিয়ে তার স্থানীয় অঞ্চলের জলটা পরীক্ষা করাতে পারে। এছাড়া তো প্রদীপবাবু বললেন যে সুইডের একটা নজরদারি আছে, একটা ধারাবাহিক নজরদারি আছে সরকারি দপ্তরের মাধ্যমে। তাছাড়া গ্রামাঞ্চলে, অর্থাৎ যেসব পঞ্চায়েত এলাকাগুলো আছে, প্রত্যেকটি পঞ্চায়েত এলাকাগুলোতে বা গ্রাম পঞ্চায়েতগুলোকে বাধ্যতামূলকভাবে প্রতি মাসে কিন্তু তাদের যে স্থানীয় অঞ্চলে তাদের এলাকার যে টিউবওয়েল আছে সেখানে বাধ্যতামূলকভাবে সেই টিউবওয়েলের জল পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া আছে। এবং এর জন্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে জলবন্ধু বলে একটি পোস্ট আছে। জলবন্ধু বলে একটি কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক একজন মানুষকে রাখা হয়, স্থানীয় মানুষকে রাখা হয়, যারা এই এলাকার স্থানীয় অঞ্চলে বা সেই গ্রাম পঞ্চায়েত এলাকার জলগুলোকে এই সরকারি টিউবওয়েলের, মানে সরকারি পরীক্ষাগারগুলো থেকে পরীক্ষা করে গ্রাম পঞ্চায়েতকে রিপোর্ট দেয়। যে কোনো মানুষ, স্থানীয় অঞ্চলে যে কোনো মানুষ গ্রাম পঞ্চায়েত থেকে এই রিপোর্টগুলো পেতে পারে। পাশাপাশি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই জলের নজরদারি এবং ম্যানেজমেন্ট করার জন্য VWSC অর্থাৎ ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি নামে এই একটি কমিটি করে রাখা হয়েছে, যে কমিটিগুলোতে কিন্তু স্থানীয় মানুষের অংশগ্রহণের কথা বলা হয়েছে। এখন সরকারিভাবে কিন্তু প্রচুর পরিকাঠামো আছে, প্রচুর ব্যবস্থাপনা আছে, এবং পুরো যে পানীয় জল, নিরাপদ পানীয় জল সরবরাহের দায়িত্বটি মূলত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বে। এটা পুরোটাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দেখেন, এবং তার যথেষ্ট পরিকাঠামো আছে। কিন্তু সবার শেষে একটা কথা বলাই, সেটা সুইট সম্পর্কেও বলা, সেটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সম্পর্কেও বলা, বা অন্যান্য সরকারি দপ্তর সম্পর্কেও এটা বলা যায় যে প্রত্যেকটা দপ্তরেই কিন্তু এই নজরদারিটা পরিচালনা করে আমার আপনার মতো মধ্যবিত্ত মানসিকতার মানুষেরাই। তো সুতরাং পরিকাঠামো থাকলেই হবে না, সেখানে যিনি নজরদারি করছে, যার উপরে নজরদারির দায়িত্বটা দেয়া আছে, তিনি কতটা সততার সঙ্গে নজরদারি করছেন তার উপরে কিন্তু এই সাফল্যটা নির্ভর করে। ধন্যবাদ। ধন্যবাদ জয়ন্ত দাসকে। এবারে একটি প্রশ্ন আসছে যে যেখানে হচ্ছে যে আমাদের বারবার আর্সেনিক অ্যালবাম অর্থাৎ
হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে করোনা প্রতিষেধক হিসাবে ব্যবহার করার কথা এসছে, এবং তার ফলে সেই আর্সেনিক অনেকে ব্যবহার করেছেন, জেনে বা না জেনে বা যেভাবেই হোক ব্যবহার করেছেন অনেকেই। তো এটা কি এমন মাত্রায় আর্সেনিক তাদের পৌঁছে যেতে পারে যাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা? আমাদের এখানে আছেন ডক্টর সিদ্ধার্থ জোয়ারদার, আপনি কি এই প্রশ্নের উত্তর দেবেন? ডক্টর সিদ্ধার্থ নারায়ণ। আমি ঠিক এই ব্যাপারে পারদর্শী মানে এক্সপার্ট নই, আমি ঠিক এই বিষয়টা অতটা বলতে পারবো না, আমাকে মাফ করবেন। আর কেউ আমি এই ব্যাপারে বলতে জানি না। পারবেন? কেউ আছেন যে যদি মনে করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গৌতম ঘোষ বলছি। আমি পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তা এই জন্য আমি হয়তো এই প্রশ্নটা। আরেকটা প্রশ্নও আছে, আপনি যখন হোমিওপ্যাথি ডাক্তার, তাহলে যে আর্সেনিকের চর্ম চিকিৎসা নিয়ে বলেছেন যে সেক্ষেত্রে মানে মানে আর্সেনিকোসিস হলে হোমিওপ্যাথির একটা চিকিৎসা আছে, সে ব্যাপারটা নিয়েও প্রশ্ন করেছে। তো আপনি যদি এই দুটোরই উত্তর দেন যে এই করোনাতে আর্সেনিক অ্যালবামের আর্সেনিক কি ক্ষতি করে দিচ্ছে নাকি ঠিকই আছে বা তার পরিমাত মাত্রায় আছে, অথবা এই প্রশ্ন। আচ্ছা, তা এই প্রথম প্রশ্নটার উত্তর প্রথমে দেই আমি, যে যে আয়ুষ দপ্তর যারা কিনা আদার দেন অ্যালোপ্যাথি সব কন্ট্রোল করে, ওই ওই বিষয়গুলো, ডাক্তারি বিষয়গুলো, তারা এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটা বিজ্ঞপ্তি জারি করে বলে যে আর্সেনিকাম অ্যালবাম 30 এই মেডিসিনটা প্রতিষেধক হিসাবে সবাই গ্রহণ করতে পারে। তাই জন্য তারা ডোজটাও বলে দেয়, সেটা হচ্ছে যে 1 ফোঁটা করে প্রতিদিন 3 দিন পর পর খালি পেটে একটা করে ডোজ দিতে হবে, এবং সেটা এই মাসে যেমনি নেবে ঠিক পরের মাসেও তাই নেবে। এইভাবে করে ওরা একটা বিজ্ঞপ্তি জারি করে, এবং ন্যাচারালি এটা যখন পাবলিকলি সার্কুলেট হয় তখন সবার মধ্যে একটা উন্মাদনা চলে আসে। ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যালো, তাহলে ইয়ে করতে পারে, যে তারা গ্রহণ করতে পারে, এবং বিভিন্ন হোমিওপ্যাথিক আউটলেটগুলোতে প্রচুর লম্বা লাইন পড়ে যায়, এবং সেখানে আর্সেনিক মেডিসিনটার ঘাটতিও পড়ে যায়। তা দেখা গেছে যে সেই অবধি যেভাবে করে বলা আছে সেটা খেলে কোনো তার অ্যাডভার্স রিয়াকশন হয় না, কিন্তু অ্যাডভার্স রিয়াকশন হয় তখনই যদি দেখা যায় যে ওভারডোজ খেয়ে নিচ্ছে, এবং সেরকম পেশেন্টও আমি পেয়েছি আমার চেম্বারে, যে 1 মাস ধরে প্রচুর বড় বোতল কিনে নিয়েছে, 1 মাস ধরে সমানে খেয়ে যাবে, দিনে 2বার 3বার করে এই আর্সেনিক ডোজ, এবং তার যে ইমিডিয়েট সাইড এফেক্ট আমি পেয়েছিলাম, যে ক্রমশ ভমিটিং হচ্ছে, নশিয়া হচ্ছে, বমি বমি ভাব, পেটে ব্যথা হচ্ছে, একটা ক্র্যাম্পিং হচ্ছে পেটে, আর আরেকটা হচ্ছে যে অস্থিরতা, রেস্টলেসনেস। এই কয়েকটা সিমটম আমি দেখতে পেয়েছি, এবং সেই সিমটমগুলো দেখতে পাওয়াতে তা আমি সঙ্গে সঙ্গে যা চিকিৎসা বলতে কিছুই না, সবার আগে ওকে আর্সেনিক ওষুধটা বন্ধ করে দেওয়া, আর তার অ্যান্টিডোট বলে একটা ওষুধ হয়, সে অ্যান্টিডোট ওষুধটা আমরা দিয়ে দিয়েছি। নাক্স ভূমিকা 30 বলে একটা ওষুধ হয়, তা অ্যান্টিডোটের জন্য প্রয়োজন, তা সেই ওষুধটা আমরা দিয়ে দিয়েছি। যাক, তারপরে ওষুধটা মেইন ব্যাপার হচ্ছে যে আর্সেনিকটা তখন বন্ধ করে দেওয়া, সেটাই হচ্ছে মেইন ব্যাপার। তা অটোমেটিক্যালি তার কিন্তু সে ঠিক হয়ে যাবে, আর কোনো সিমটম হয় না, এবং তারপরে আর কোনো সিমটমও হয়নি। আর আর্সেনিক রিলেটেড যে ক্রনিক প্রবলেম, সেটা যে আর্সেনিকোসিস বা আর্সেনিক পয়জনিং, সেটা তো লং টার্মে আর্সেনিক শরীরে যদি যায় সেই ক্ষেত্রেই হয়। তা ওটা তো গেল অন্য দিক, যেটা নিয়ে আমাদের আলোচনাটা অনেক দূর এগিয়েও গেছে। আর একটা যেটা পরের প্রশ্ন ছিল যে আর্সেনিক রিলেটেড স্কিন ডিজিজ। তা আর্সেনিক রিলেটেড স্কিন ডিজিজে যেগুলো হয়, যে প্রথমত যে আর্সেনিকোসিসে যে স্কিনের যে নিশানগুলো দেখা যায়, যে অদ্ভুতভাবে যেন চামড়াটা ডিসকালারেশন আসছে, চামড়াটা একটু ফুটো ফুটো হয়ে যাচ্ছে, পায়ের তলা, হাতের চেটো। তা এইগুলোর ক্ষেত্রে, এগুলো একটা ক্রনিক স্টেজ, এগুলোর ক্ষেত্রে
হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বলে কিছু কিছু নেই। এগুলো রীতিমতন একটা ক্রনিক স্টেজ এবং আর্সেনিকোসিস স্টেজ। সেক্ষেত্রে কোনো হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা নাই। তবে আর্সেনিক ইটসেলফ একটা হোমিওপ্যাথিতে একটা মেডিসিন, যেটা কিনা অন্যান্য অনেক প্রবলেমের ক্ষেত্রে ইউজ হয়। সেখানে রেস্টলেসনেস থেকে শুরু করে স্কিনের অন্যান্য যে স্কিনটা ড্রাইনেস অফ স্কিন, এই ধরনের কিছু কিছু ব্যাপারে আর্সেনিক মেডিসিনটা ইউজ হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ গৌতম বাবু। এবারে আমরা আসবো যে প্রশ্নটা, 2-3টে প্রশ্ন প্রায় আমি একটু মার্চ করছি, একই রকম ব্যাপারটা, যে যদি বাড়িতে ফিল্টার বাদ দিয়ে, মানে অন্য বা ফিল্টারের ছাড়াও পানীয় জলে আর্সেনিকের মাত্রা নিয়ন্ত্রণ করব, কিভাবে করব আমরা? সাধারণ মানুষ কিভাবে করবেন? যে বাড়িতে তারা যদি বোঝেন যে আর্সেনিক আছে, তাহলে সাধারণ মানুষ কিভাবে খাবেন? এটা আমি দুভাবে নেব। আমি প্রদীপ সেনগুপ্তর কাছে যাব পরে, তার আগে আমি বিবর্তন বাবুর কাছে আসব, বিবর্তন ভট্টাচার্য, যে আপনারা তো যান, আপনারা তো আর্সেনিক নিয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষের কাছে যান। যদি কোনো মানুষ এভাবে প্রশ্ন করে আপনাদেরকে যে আমরা কি করব তাহলে, আমাদের বাড়িতে যে আর্সেনিক মুক্ত জল, এবার আমি কি করে এখন আর্সেনিক মুক্ত জল পাবো, তা এই জলটাই আমরা কিভাবে ফিল্টার করব, বা কি করলে আমরা এই জলটা খেতে পারি বা খাবো কিনা, সে ব্যাপারে যদি আপনি আপনার পরামর্শ দেন বা আপনারা যে ব্যাপারটা বলে থাকেন। প্রথম কথা আমি একটা বলি যে আমরা বলি যে আমরা অনেক পুরনো ঠাকুমা দিদিমা যারা ছিল তারা একটা কথা বলতেন যে জল বাসি করে খাবে। যে জলটা বাসি করলে পরে জলের যে পার্টিকেলস গুলো থাকে এবং আর্সেনিকও প্রেসিপিটেট হয়। তা যদি একটা মাটির জালার মধ্যে সেই কল থেকে জলটা টিপে যদি সেই জলটা রেখে দেওয়া হয়, তাহলে পরে মিনিমাম 30% আর্সেনিক। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শোষ আওয়াজ হচ্ছে। আচ্ছা, 30% একটা জল এরকম 30% মানে মিনারেলস গুলো প্রেসিপিটেট হয়। আর আমরা এটা বহুদিন থেকে লক্ষ্য করেছি। ওই কোনো জায়গায় 20 টাইমস আরো বেশি আর্সেনিক পাওয়া গেছে চাকদা ব্লক অঞ্চলে। এবং আপনারা জানেন যে চাকদা ব্লকের বাগপাড়া বলে একটা জায়গা, ঘেটুগাছির বাগপাড়া, হ্যাঁ, যারা আর্সেনিক নিয়ে গবেষণা করছে তারা প্রত্যেকে এই বাগপাড়ার ঘটনা প্রত্যেকে জানেন অনেক বছর আগে থেকে। এবং যিনি জিওলজি স্যারও বলছিলেন তারা প্রত্যেকে জানেন এই বাগপাড়া হচ্ছে এই বাগপাড়াতে আমরা বহু বছর কাজ করেছি। হ্যাঁ, এবং ওই সবুজ যে গ্রামটায় কাজ করেছে নোনাঘাটা দত্তপাড়া, সেখানে আমরা কিছু আর্সেনিক ফিল্টারও দিয়েছিলাম, ওই সিআইডিসি ফিল্টারগুলো দিয়েছিলাম। কিন্তু তার আগে আমরা যেটা বলতাম সেটা হচ্ছে যে একটা বড় চাকা ফিটকিরি, জাস্ট একটা ফিটকিরি, সেই ফিটকিরিটা একটা কাপড়ের মধ্যে ভালো করে জড়িয়ে রাখতে হবে যাতে কোনো রকম মানে না হয়। সেই ফিটকিরিটা এক জ্বালা জলের মধ্যে একবার একটু স্টিয়ারিং, জাস্ট একটু ঘুরিয়ে নেওয়া, ঘুরিয়ে নিয়ে সেই ফিটকিরিটা আবার একটা এরকম পলিথিনের মধ্যে রেখে যাও, কাপড় টাপড় দিয়ে সুন্দর করে রেখে দিয়ে দেওয়া, এবং সেই জলটা তখন ছেড়ে দেওয়া, তখন না খাওয়া। সেই জলটা যদি মানে 24 ঘন্টা পর, মানে বিকেলবেলা তোলা হলো, তারপরে আবার সকালবেলা থেকে যদি জলটা বোতলে পুরে খাওয়া যায়, এবং ওই যে প্রেসিপিটেড যে জিনিসগুলো আছে সেগুলো কিছু ওই একটা গর্ত করে তার মধ্যে একটু ঝামা খোয়া টোয়া দিয়ে কোনো অ্যাবজর্বিং দিয়ে তারপরে যদি রাখা হয়, কারণ তার মধ্যে তো আর্সেনিক কন্টেন্ট থাকছে, সেটা তো আর চাঁদে ফেলা যাবে না, পৃথিবীতেই সেটা আবার ফেলতে হবে। তার মানে কি এটা ঠিক নয়, কিন্তু তবু তো বাঁচতে হবে। যেমন বন্যার সময় মানুষ কি করে, হ্যাঁ, জল তো ঘোলা জল আসছে, সেই ঘোলা জলটাকে জিওলিন দিয়ে সেই জলটা অনেক সময় খেতে হয়। তেমনি যখন অ্যাকিউট আর্সেনোসিসে মানুষ ভুগছে তখন এই একটা করতে হয়। আমাদের এখানে একটি কানাই দাস বলে একটি ছেলে, সে প্রচন্ড আর্সেনোসিস পেশেন্ট। তাকে আমি যখন চাকদা মিউনিসিপ্যালিটিতে পাঠাই, গিয়ে বলি যে একটু ভাই একটা ব্যবস্থা হোক, তখন ওরা বললো আমরা কিছু করতে পারবো না, আমাদের কিছু করার নেই, এটা আর্সেনিক ফ্রি ওয়াটার আমরা কোথায় পাবো। তখন আমি ওকে একটা বুদ্ধি দিলাম, বললাম তুই রোজ গঙ্গায় চান করতে যাস? বললো হ্যাঁ যাই। তা ওই গঙ্গা যখন চান করতে যাস তখন গঙ্গার জল একটা ওই জারিকেনের মধ্যে পুরে নিয়ে আসবি। বললো ঠিক আছে। আর দিয়ে যে ওর একটা প্লেন ফিল্টার ছিল, ওই কি সব ফিল্টার আছে না, পিউরিট ফিল্টার, সরি, ওর একটা ফিল্টার ছিল। সেই ফিল্টারে তুই ফিল্টারের মধ্যে জলটা ঢেলে দিবি আর সারা জল পুরো জলটা এটা খাবি। আমি ডিএন গৌমঞ্জুদের সাথে কথা বলেছিলাম,
ও বলেছে বিবর্তনের একটা দারুণ পদ্ধতি বলেছে, এছাড়া সেকেন্ড কোনো পদ্ধতি নেই। কারণ ওখানে তো আর গঙ্গার জল সাপ্লাই হচ্ছে না চাকদা মিউনিসিপ্যালিটি, ও গঙ্গা ওই নিজে মিউনিসিপ্যালিটি হয়ে গেল, ও ওই জলটা ওইভাবে দিত, সেই জলটা দিয়ে ও খেয়ে এবং ছেলেটি এখন ভালো আছে। যদি কোনোদিন ওয়েবনার মিটিংয়ে আমাদের ম্যারেজ হয়, আমার পাশে ওকে আমি বসাতে পারি এবং ওর কাছ থেকে শুনলে তুমি বুঝতে পারবে, ও আমাকে খুব ফেভার করে, আমাকে একদম ভগবানের মতো দেখে, আমার হাসি পায়। আমি বলেছি না এই পদ্ধতিটা আমি জানি, সেই জন্য আমি তোকে বলেছি, ব্যাস, এর থেকে আর বড় কিছু না। ও জীবনটা ফিরে পেয়েছে, বেঁচে গেছে, এইটুকুই। মানে এইভাবে আমরা সাধারণ মানুষ আপাতত আর্সেনিক মোকাবেলার জন্য এইভাবে জলটা খেতে পারি। মানে ওই জলটা বাসি করে খেতে হবে, একটা বড় মাটির জ্বালা, কিংবা এখন তো আর লোকের সব বোতল সংস্কৃতি হয়ে গেছে, মানে ওই কখন আমাদের যে মানে যে লোটা, মানে কি বলবো, কলসি কিংবা আমাদের যে গ্লাস, সেগুলো সব এখন ট্রাঙ্কেট হয়ে গেছে, এখন আমাদের বোতল সংস্কৃতি। সেই বোতল সংস্কৃতিটা কখন চলে এসছে আমরা নীরবে জানতেও পারিনি। এক আর সেকেন্ড থিং হচ্ছে যে আসলে স্বাধীনতার এত বছর পর এরকম একটা পানীয় জল নিয়ে এত মারাত্মক একটা জায়গায় ভারতবাসী আছে, মানে পশ্চিমবাংলাবাসী তো আছেই, আরো বিভিন্ন জায়গাতে আর্সেনিক পাওয়া যাচ্ছে, উত্তরপ্রদেশে কয়েকটা জায়গায় পাওয়া গেছে, এরকম খবর পেয়েছি আমরা। তা সেই জায়গা থেকে এবার এবার এইভাবে এই ভাবনাটা মানে অত্যন্ত কঠিন একটা বিষয়, যে এইভাবে যদি মানুষ একটুখানি বাঁচতে পারে, ব্যাস, এইভাবেই জল খাওয়ার নিয়ম, মানে জলটা খেলে পরে কিছু অসুবিধা হবে না। খুব সুন্দর করে বিভাগগুলো বুঝিয়ে দিলেন যে সত্যি আমরা কিভাবে, আমাদের আশা করি যারা প্রশ্ন করেছেন এই ব্যাপারটা তারা বুঝেছেন। প্রশ্ন থাকলে আপনারা লিখে পাঠান। আমি প্রদীপ বাবুর কাছে আসবো, প্রদীপ সেনগুপ্তর কাছে আসবো। তার আগে আমি একটু দেখে নিই আমাদের মধ্যে ডক্টর মানস প্রতিম দাস, ডক্টর শতাব্দী দাস, অধ্যাপক হরষিত মজুমদার এবং জয়দেব দে, যদি কোনোভাবে আপনারা এসে থাকেন আপনারা একটু লিখে জানাবেন। আমি দেখতে পাচ্ছি না আপনাদেরকে, কোনোভাবে অন্য কোনো ফোনে বা কোনোভাবে যদি আপনারা উপস্থিত হয়ে থাকেন। আমি নামগুলো বলছি: ডক্টর মানস প্রতিম দাস, অধ্যাপক হরষিত মজুমদার, ডক্টর শতাব্দী দাস এবং জয়দেব দে। যদি কোনোভাবে এসে থাকেন আপনারা আজকের অনুষ্ঠানে, তাহলে আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাবেন, অন্য কোনো ফোন থেকে এসে থাকলে, তাহলে আমরা আপনাদের কাছে যাব। না হলে আমি প্রদীপ সেনগুপ্তর কাছে আসব। যে প্রশ্ন আসছে যে এরকম, যে যদি আমাদের পুকুর বা কুয়ো বা এরকম জায়গাগুলো যদি হয়, যেখানে টিউবওয়েল নয় বা কল নয়, যেখানে জলস্তরগুলো আছে, সেখানে আর্সেনিক কতটা প্রবণ বা আর্সেনিক কতটা আমরা আর্সেনিকের থেকে আসতে পারি, বা সেখানে আর্সেনিকের মাত্রা কীরকমভাবে আপনারা দেখেছেন? হ্যাঁ, ধন্যবাদ। এই প্রশ্নটার আমি একটু উত্তর দিচ্ছি। আমাদের উত্তর 24 পরগনার এক মহিলা, তার নাম মীরা হীরা স্মিথ, তিনি মসলনপুরের মেয়ে ছিলেন, তিনি বিদেশে থাকেন এখন। তো তিনি প্রজেক্ট ওয়েল বলে একটি কর্মসূচি নিয়েছিলেন। তো সেই প্রজেক্ট ওয়েলের কর্মসূচি ছিল যে আর্সেনিক আক্রান্ত উত্তর 24 পরগনার যে অঞ্চলগুলি, সেখানে কিছু কুয়ো তৈরি করা, যেগুলো আর্সেনিক মুক্ত জল দেবে। তো কুয়োর ব্যাপারটা হচ্ছে যে এগুলো সরাসরি একদম অ্যাকুইফার থেকে জল তুলছে না, এরা টপ সয়েল থেকেই জলটা নিচ্ছে। এখন টপ সয়েল গুলিতে আর্সেনিক আছে কি নেই সেটা তার ভূতাত্ত্বিক ইতিহাস নির্ধারণ করবে, পরীক্ষা করলে বোঝা যাবে যে তাতে আর্সেনিক আছে কি নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে খুব শ্যালো যে ডাগওয়েল গুলি, সেগুলো সাধারণত তাৎক্ষণিক বৃষ্টির জলই সঞ্চয় করে, অর্থাৎ টপ সয়েলের মধ্যে যে বৃষ্টির জলটা সঞ্চিত হয়, সেই বৃষ্টির জলটাই তার থেকে পাওয়া যায়। তো ফলে ডাগওয়েলগুলি সাধারণভাবে নিরাপদ, কিন্তু এটা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। মানে এটা শুধু চোখ বুঝে ডাগওয়েল ব্যবহার করলে চলবে না। পুকুরের জলে আর্সেনিক পাওয়া যায়নি, খুব কম, দু একটা জায়গায় পাওয়া গেছে, নয়নজুড়িতেও আমরা পেয়েছি, কিন্তু সেখানটায় অনেক বেশি সেফ পুকুরের জলগুলি। এখন ব্যাপার হচ্ছে যে টিউবওয়েল হওয়ার পরে মানুষের অভ্যাসই চলে গেছে, পুকুরের জল ব্যবহার করার অভ্যাসটা একদমই চলে গেছে। তো সেক্ষেত্রে পুকুরের জলকে ফিল্টার করে বা যে ধরনের শোধন পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া উচিত, সেই শোধন পদ্ধতির মধ্যে দিয়ে সেই জলটাকে ব্যবহার করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর্সেনিকের জল দিয়ে আমরা যদি স্নান করি বা বাসন মাজি, এটা খুব একটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। খেলে পরে রান্নার সাথে যদি ঢোকে তবে ক্ষতিকর। তো সেক্ষেত্রে আমরা
আমাদের পানীয় জলের যেটুকু বা রান্নার জন্য যে সামান্য জলটি দরকার হয়, সেই জলটা কিন্তু আমরা ডাবওয়েল বা এই সারফেস ওয়াটার বডিগুলি থেকে আমরা নিতে পারি। সেটা অনেক বেশি নিরাপদ বলেই আমি বলতে পারি। কিন্তু সেগুলো শোধন করার দরকার আছে, পরিশুদ্ধ করার দরকার আছে, জীবাণুমুক্ত করার দরকার আছে। এই হচ্ছে আমার উত্তর। ধন্যবাদ প্রদীপ বাবুকে। এবারে একটা প্রশ্ন গত সপ্তাহে এসেছিল, সেটা আমি এখানে ডক্টর জোয়ারদার আছেন, ডক্টর সিদ্ধার্থ নারায়ণ জোয়ারদারের কাছে আসবো, যে পুকুরের জলে যখন আর্সেনিকের কথা এলো, সেখানে মাছ থাকছে, তারা জল খেতেও পারে, তাদের জল ব্যবহারের ক্ষেত্রে তারা কি এই আর্সেনিক থেকে আক্রান্ত হয়? কিছু কাজ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যে রিসার্চের উইং আছে আর কি, গবেষণা সম্প্রসারণের উইং আছে, সেখানে কিছু করা হয়েছিল। ডক্টর শতাব্দী দাস এখানে উপস্থিত থাকলে তিনি হয়তো কিছুটা শেয়ার করতে পারতেন। এবং কিছু আমার কাছে এই মুহূর্তে সেরকম তথ্য নেই, সেজন্য আমি এই মুহূর্তে বলতে পারছি না। এই নিয়ে কিন্তু কিছু গবেষণা পশ্চিমবাংলাতে এবং বিভিন্ন জায়গাতে জলে এই মাছের উপরে কিন্তু কাজকর্ম হয়েছিল। আমার কাছে এই মুহূর্তে সরাসরি জানা নেই। ডক্টর প্রদীপ দাস এখানে আছেন, যদি কিছু বলতে পারেন ডক্টর প্রদীপ দাস, এবং অন্যরা যদি কেউ বলতে পারেন। আমার কাছে সেরকম ডেটা নেই, বলতে পারছি না। প্রদীপ বাবু যদি কিছু সংযোজন করতে পারেন। প্রদীপ দাস। এই বিষয়ে আমি কিছু সংযোজন করতে পারছি না, এই বিষয়টা নিয়ে আমার কোনো কাজও নেই, আমি এই বিষয়টা নিয়ে কিছু বলতে পারছি। আচ্ছা, হ্যাঁ, আজকে আসলে শতাব্দী দাস আসার কথা আসেনি, যাই হোক কোনোভাবে কমিউনিকেট হয়নি হয়তো। তো আমরা ঠিক আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি। সেখানে হচ্ছে যে আমাদের মধ্যে এখানে আছেন ডক্টর রাজা রাউত। রাজা রাউতের কাছে আসবো, যে আপনারা নর্থ বেঙ্গলে দেখেছেন যে আর্সেনিক মুক্ত, আপনারা নর্থ বেঙ্গলে হয়তো কাজ করছেন যেখানে আর্সেনিক মুক্ত, কিন্তু এই প্রসঙ্গে বলা যে যদি আর্সেনিকের পাশাপাশি রাজা রাউত শুনতে পাচ্ছেন? ডক্টর, হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের আপনারা যখন কাজ করতে যান, আপনারা যখন এ নিয়ে গেছেন, মানে বিজ্ঞান সংগঠন হিসাবে বিভিন্ন জায়গায় গেছেন, সেখানে জল মানে আর্সেনিক ছাড়াও যেমন ফ্লোরাইডের দূষণ রয়েছে কিংবা ক্যাডমিয়ামের দূষণ রয়েছে, এরকম কি কোনো সন্ধান আপনারা উত্তরবঙ্গে পেয়েছেন, বা আপনারা কাজের মধ্যে দিয়ে কোনো সন্ধান, কিংবা আর্সেনিক কোনো অল্প হলেও কোনো জায়গায় আপনারা সন্ধান পেয়েছেন? হ্যাঁ, আর্সেনিক অল্প হলেও কিছু কিছু জায়গায়, যেটা ওই যে মাত্রাটা বলা হচ্ছে থ্রেশহোল্ড লেভেলের বাইরে, সেটা কয়েকটা জায়গায় কোনো কোনো সময় দেখা গেছিল, যেটা ধরুন প্রথমবারে টেস্ট করার পরে একটু বেরোলো বেশি, তারপরে আবার সেকেন্ড থার্ড টাইম করার পরে আবার নেই, এরকম হয়েছে আর কি। কিন্তু আমাদের যেটা আপনি বলছিলেন, জলের আরেকটা বড় সমস্যা উত্তরবঙ্গে আপনারাও জানেন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল গ্রোথ গুলো খুব হয় এখানকার যা ক্লাইমেটিক কন্ডিশন, এবং এই কোলাইটিসের সমস্যা নিয়ে এইগুলো খুব ভোগে এখানকার মানুষরা, পেটের বিভিন্ন সমস্যা। এইগুলো আমাদের কাছে অবশ্যই উঠে আসে বিভিন্ন সময়। আরেকটা বড় সমস্যা আমাদের এখানে, যেটা জলকে কেন্দ্র করে, ধরুন এই দূষণ, নদীগুলোতে বিভিন্ন রকমের রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করা, এবং সেই জল চুইয়ে আশপাশের যে ছোট ছোট আপনার কুয়ো টুয়ো বিশেষ করে গ্রামগঞ্জে আছে, সেই ক্ষেত্রে সেই জলগুলো অব্যবহারের মতো হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো আমরা অবশ্যই মুখোমুখি হই আর কি। ঠিক আছে, কিন্তু এইখানকার যেটা যে জন্য আমি প্রশ্নটা করেছিলাম, যে আমাদের এখানে যারা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আছে বা সুইড আছে, এদের কাছে কিন্তু সেই রকম সাহায্য আমরা পাইনি সব সময়। সুতরাং এটা একটা, যেটা জয়ন্তবাবুও বলছিলেন, তাদের মানসিকতার ওপর আছে। আমরা বহুবার বহু জায়গা থেকে জলগুলো কালেকশন করে সেখানে দেওয়া সত্ত্বেও হয়তো 10টা জায়গার স্যাম্পল দিয়েছি, 2টোর হয়তো তারা রিপোর্ট দিতে পেরেছেন, বাকিগুলো পারেননি। এরকম বিভিন্ন রকমের সমস্যা আছে আর কি। রাজা রাউতকে বলছি, হ্যাঁ বলছি যে আমাদের এখানে জলপাইগুড়িতে চা বাগানে যে কেমিক্যাল গুলো ইউজ হয়, পেস্টিসাইড ইত্যাদি, যার পরিপ্রেক্ষিতে একবার করলা নদীতে প্রচুর মাছের মরক লেগেছিল, পরবর্তীকালে অন্যান্য দিকেও হয়েছিল। তা সেই যে দূষণটাকে তখন আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ডক্টর বরাট বলে মৎস্য দপ্তরের
যে 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 হেড অফ দি ডিপার্টমেন্ট উনি এসেছিলেন, টেস্ট করেছিলেন। তাই এই জায়গাটা কিন্তু আমাদের একটা কাজ ছিল। করলা নদীতে আমরা রেগুলার এটা করেছি এবং অনেকটাই এখন ভালো আছে। এন্ডোসালফানের প্রবলেম হয়েছিল ওই সময়টা 2011 সালের 28 নভেম্বর। ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ রাজা রাউতকে। তারা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে বললেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমরা যদি উত্তরবঙ্গের সঙ্গে দেখি, দক্ষিণবঙ্গে যে কোনো জায়গাতেই দেখি না কেন কি পার্শ্ববর্তী বাংলাদেশ, কিন্তু এটুকুনি বুঝতে পারছি যে আমাদের এখানে আর্সেনিকের প্রবলেম কিন্তু প্রচুর রয়েছে এবং আর্সেনিকের প্রবলেম নিয়ে নানা জায়গায়, এবং এটা শেষ হওয়ার নয়। আমরা আজকের আলোচনাও প্রায় 1.5 ঘন্টার ওপর হয়ে গেল আমরা আলোচনা করছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি যাচ্ছে, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে আলোচনা হচ্ছে। আমাদের পর্ব শেষ করতে হবে। আমরা এখানে দুটো জিনিস রয়েছে। একটা সিদ্ধার্থ জোয়ারদার একটা প্রশ্ন করেছেন কোভিড-19 সংক্রান্ত এবং হোমিওপ্যাথি সংক্রান্ত গৌতমবাবুকে। গৌতমবাবু একটু প্রশ্নটা দেখে নেবেন, আমরা আজকে এই প্রশ্নের উত্তর নেব না। হ্যালো, আমরা এই প্রশ্নের উত্তর আজকে আপনার কাছে নেব না, আপনি একটু প্রশ্নটা নোট করে নেবেন। পরবর্তী কোনো দিনে আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো, আপনার কাছেই আসবো, আমরা সে নিয়ে একটা বিস্তারিত আলোচনায় আসবো। প্রশ্নটা একটু বলুন না প্লিজ। প্রশ্নটা আপনি একটু চ্যাট বক্সে আছে দেখেছেন, নাহলে আমি পাঠিয়ে দেবো। প্রশ্নটা নোট করে রাখো, আমরা গৌতম বাবুকে পাঠিয়ে দেবো, পরে বিস্তারিত ভাবে উনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন। উজ্জ্বল, শোনা যাচ্ছে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি ডক্টর জোয়ারদারের প্রশ্নটা একটু নোট করে রাখো, আমরা পরবর্তী ক্ষেত্রে গৌতম বাবুর কাছে ওই প্রশ্ন নিয়ে ওনাকে পাঠিয়ে দেবো আমরা। উনি সরাসরি ওই প্রশ্নের উত্তর নিয়ে আসবেন নেক্সট দিনে বা তারপরের দিনে আমরা আলোচনা করব। এখানে আমরা কতগুলো প্রশ্ন এলো, সবুজ মুখোপাধ্যায়ের ফিল্মটি দেখার প্রশ্ন এলো। আমি সবুজদাকে অনুরোধ করব সেই ফিল্মটি নিয়ে খুব শীঘ্রই যাতে আমরা দেখতে পারি, এবং আর্সেনিকের বাকি প্রশ্নের উত্তরগুলো, এবং আমাদের আজকে যারা আসতে পারেননি, মানুষ তার একটু সমস্যা হয়েছে, বাকিদের আমি ঠিক জানি না, হয়তো আসতে শতাব্দী দাসের সঙ্গে আমার কমিউনিকেট করাটা হয়তো একটু অসুবিধা হয়েছে, হরষিত বাবু বা যাই হোক, এদেরকে সঙ্গে নিয়ে আরও 4 জনের উত্তর আমরা পেলাম না, বা বিবর্তন দা বা যারা যারা কাজ করছেন তাদের আরও অনেক কিছু বলার ছিল। প্রদীপ সেনগুপ্তের মতো একজন বিদগ্ধ মানুষ যিনি আলোচনা করছিলেন, অভিজিৎ দাও আলোচনা করছে, সিদ্ধার্থ জোয়ারদারও কতগুলো বিষয় হয়তো এ প্রসঙ্গে বলবেন, বিশেষ করে বিজ্ঞান সংগঠনগুলো কি ভূমিকা আলোচনা করতে পারে বা কি পারে। তো আমরা আজকে আর বিস্তারিত করব না আলোচনাটাকে, আমরা এখানেই আজকে আলোচনাটা শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা আমাদের রবিবারের বিজ্ঞানের পরিবারের সদস্য হন, আমাদের ফিডব্যাক লিঙ্ক আছে, ফিল আপ করুন, এবং আমাদের যেটা ফেসবুক পেজ আছে সেটা নিয়মিত লক্ষ্য রাখুন, আপনাদের মতামত ফেসবুক পেজে দিন, আমরা এটাকে নিয়ে এগিয়ে যাব, এবং আপনাদের নতুন নতুন করে মতামতগুলো দিন যে কিভাবে আমরা করব, আমরা এগিয়ে যাব পরবর্তী ক্ষেত্রগুলোতে। আর উজ্জ্বলকে অনুরোধ করব, আমাদের ক্রিয়েটিভ সায়েন্স ক্লাবের পক্ষে উজ্জ্বল রয়েছে, উজ্জ্বল গায়ন, তাকে অনুরোধ করব যে সমস্ত মেলগুলো পাঠিয়েছে এখানে যারা দিয়েছে তাদের মেলগুলো নোট করে নেবেন, এবং যে আমাদের বিজ্ঞান ক্লাবের তালিকা হয়েছে মেল, তার সঙ্গে সেগুলো সংযোজন করে যাতে আমরা চিঠিটা পাঠাতে পারি, যেটা নিয়ে আমাদের একটা স্বাস্থ্য কমিটি করার কথা হয়েছে সেখানে। এবং শুভা সেখানে আছে, পাঁচঘরা বিজ্ঞান, পাঁচঘরা অক্টেবের, সেখানে ও জানিয়েছে বিবর্তন বাবুকে যে যদি এর কোনো আপনার মেটেরিয়াল থাকে, আপনি যে বিষয়টা বললেন, তাহলে সেটা যদি আপনি পরবর্তী ক্ষেত্রে কোনো সময় প্রেজেন্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন, তাহলে ওরাও বিজ্ঞান সংগঠন থেকে সেগুলো শেয়ার করতে পারে, সেটা ও জানিয়েছে। আরও অনেকে অনেক রকম প্রশ্নের উত্তর নিয়ে আসছেন। মেনলি সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষ কিভাবে করবেন। আমি কথা দিচ্ছি যে আবার আমরা আর একদিন আসবো এই আর্সেনিক নিয়ে, যেখানে আরও আলোচনা হবে, এবং সবুজ মুখোপাধ্যায়ের ফিল্মটিও আমরা দেখাবো, এবং সেখানে আজকে অনেক মানুষ আসতে পারেনি কারণ প্যারালালি আরও 2টি সেশন চলছে আজকে এরকম বিজ্ঞান সংগঠনের নানা জায়গায় নানা অনুষ্ঠান, এবং কলেজের তরফেও নানা অনুষ্ঠান হচ্ছে আজকে, ফলে সেই জন্য অনেকে হয়তো আজকে আসতে পারেননি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা আর্সেনিক নিয়ে, কারণ অনেকেরই আগ্রহ আছে, আমাকে বারবার তারা বলছেন রেকর্ডিংগুলো পাঠাতে, আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই, আগামী 10টা এপিসোড হয়ে গেলেই আমরা একটা রেকর্ডিংয়ের সংকলন করে ফেলবো, যেখানে 10টা এপিসোড পাওয়া যাবে, সেই রেকর্ডিংয়ের সংকলন আপনাদের কাছে আমাদের পৌঁছে যাবে, আপনারা সেগুলো ধীরে সুস্থে বাড়িতে শুনতে পারেন। কোনো মতামত, নির্দিষ্ট সুনির্দিষ্ট মতামত থাকলে সেগুলো আপনারা দিতে পারেন।
পারেন। এবং আপনারা আসুন, আপনাদের বন্ধু বান্ধব যা অন্য বিজ্ঞান সংগঠনের মানুষজন আছে তাদেরকে জানান এটা কোনো বিজ্ঞান সংগঠন নয়, এটা কোনো সমন্বয়কারী সংগঠন নয়, একটা প্ল্যাটফর্ম, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আমরা নিজেদের কথা বলতে পারি, আমাদের কথা শেয়ার করতে পারি। আমরা রবিবারের 5টা থেকে 6টা, যদি আলোচনা সাপেক্ষে কখনো কখনো বেশি হয়ে যাচ্ছে, আমরা প্রতি রবিবারই চেষ্টা করবো আসার জন্য, এবং সেইখানে যদি একটু আলোচনা করতে পারি তাহলে একটু শেয়ারিং হবে। গৌতমবাবুকে অনুরোধ করবো, গৌতমবাবু একটি যোগাযোগ দিয়েছেন, পরবর্তী ক্ষেত্রে আমি গৌতমবাবুর সঙ্গে যোগাযোগ করবো। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তাদের সঙ্গে যোগাযোগ করে যদি আমরা বিজ্ঞান আন্দোলনের কিছু আলোচনা করতে পারি, সবুজটাকে অনুরোধ করবো সেখানে তোমার ফিল্মটি নিয়ে। এবং সবুজ মুখোপাধ্যায়ের আমরা জানি খুব বড় কাজ আছে পথ নিরাপত্তা এবং সাইকেল নিয়ে, যেটা আজকের দিনে খুব জরুরি পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে একটা সাইকেল। এবং এই মুহূর্তে খুব দরকার, সরকারি স্তর থেকে উদ্যোগ নেওয়া দরকার ছিল যে সাইকেল লেন আলাদা হওয়া ছিল, পথচারী মানুষ হাঁটতে পারেন। অর্থাৎ আমরা অনেক সময় বিজ্ঞানের এইসব তথ্যগুলো, অনেক সময় এই বিষয়গুলো এড়িয়ে যাই, যে একটা মানুষ সত্যি, আমরা সবুজ মুখোপাধ্যায় এক সময় দেখিয়ে দিয়েছিলেন যে নানাভাবে যে একটা মানুষকে যদি একটা রাস্তা পেরোতে হয় তাহলে 45 মিনিট অন্তত তাকে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে একটা বড় ক্রসিং এসে পেরোতে পারবে না যদি সে নিয়ম মেনে বের হয়। আর যদি সে নিয়ম না মানে তখনই তার শিকার হতে হয়, চাপা পড়ার। এগুলোও কিন্তু অবৈজ্ঞানিক, এগুলোও কিন্তু মানে আলোচনা আমাদের হতে পারে যুক্তিবাদী মানুষের মানসিকতা দিয়ে, এগুলোও আমাদের কিন্তু বিজ্ঞানের পাশাপাশি এইসব বিষয়গুলো আলোচনা আমাদের আসতে পারে। আপনারা পরামর্শ দেবেন, আপনাদের মতামত আমাদের জানাবেন, আমাদের মেল, আমাদের ফিডব্যাক লিঙ্ক রয়েছে সেখানে আপনারা ফেসবুক পেজে জানাবেন। ধন্যবাদ, নমস্কার সকলকে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। রেকর্ডিং অফ।